যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে। আজকে আমরা পরিবেশ বিদ্যার পার্ট থেকে টপ 100 কোশ্চেন করব, যেগুলো প্রত্যেকটা কিন্তু বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব পরিবেশের মধ্যে ইকোসিস্টেম অ্যান্ড ইকোলজি, তার থেকে প্রশ্ন দিয়েছে পরীক্ষায়। দেখো আরআরবি গ্রুপ ডি 18/8/2022 আসা কিন্তু প্রশ্ন। কি বলেছে প্রশ্ন? বলেছে নিচের কোনটি বাস্তুতন্ত্রের জৈব উপাদান নয়। দেখো বাস্তুতন্ত্রের মধ্যে কিছু জৈব উপাদান আছে, কিছু অজৈব বা জড় উপাদান রয়েছে। তার মধ্যে এখানে বলেছে কোনটা জৈব উপাদান নয়, তার মানে কোনটা জড় উপাদান। তাহলে উত্তর কি হবে? উত্তর আমার এখানে অপশন নাম্বার বি, দেখো মাটি। তাহলে মাটি হয়ে যাচ্ছে আমাদের একটা অজৈব উপাদান বা জড় উপাদান। বাদ বাকি দেখো ব্যাঙ থেকে শুরু করে পোকামাকড়, ফুল, এগুলো আমরা কিন্তু জৈব উপাদানের মধ্যে ধরি। নেক্সট কোশ্চেনে চলে আসব। বলেছে নিচের কোনটি বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের সঠিক ক্রম উপস্থাপন করে। দেখো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ঘটে, যদি বলো কিভাবে ঘটে স্যার, দেখো বাস্তুতন্ত্রের মধ্যে কি হয়, কিছু সজীব জীব আছে, বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদরা, আর কিছু প্রাণী রয়েছে যারা সূর্যের আলোকে নিয়ে নিজেরা খাদ্য তৈরি করে। এই খাদ্যের মধ্যে সূর্যের শক্তিটাকে তারা আবদ্ধ করে এবং সেটাই কি হয় পরবর্তীকালে প্রথম শ্রেণীর খাদক বা তৃণভোজী প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সেই শক্তিটাই আস্তে আস্তে ট্রান্সফার হয়। আবার তৃণভোজী প্রাণীদেরকে কি হয় না, পরবর্তীকালে কোনো মাংসাশী প্রাণী খেলো বা দ্বিতীয় শ্রেণীর কোনো খাদক খেলো, তার দেহে কি হবে, সেই শক্তিটা ট্রান্সফার হবে। তো এরকম করে করে স্বভোজী উদ্ভিদ থেকে আস্তে আস্তে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর খাদকের মধ্যে শক্তির ট্রান্সফার হয়। এখানে সঠিক ক্রম কোনটা? দেখো প্রথম অপশন এখানে কি বলেছে, প্রথম অপশন বলেছে মাংসাশী থেকে শক্তি উৎপাদকের দেহের মধ্যে যাচ্ছে। তার মানে মাংসাশীকে উৎপাদক খাচ্ছে, উৎপাদককে তৃণভোজী খাচ্ছে, তৃণভোজীকে সূর্যালোক খাচ্ছে। এটা কি সঠিক? না স্যার, সঠিক নয়। তো এটা আমার ভুল হয়ে গেল। পরের অপশন দেখো, এখানে দেওয়া আছে যে উল্টো দিকে তীরচিহ্ন দেওয়া আছে, সূর্যালোক থেকে শক্তি যাচ্ছে উৎপাদকের মধ্যে, উৎপাদক থেকে শক্তি যাচ্ছে তৃণভোজী প্রাণীর মধ্যে, তৃণভোজী থেকে যাচ্ছে মাংসাশীর মধ্যে। বলো এই অপশন কি ঠিক আছে? একদম ঠিক আছে। তো অপশন নাম্বার বি কিন্তু ঠিক হয়ে গেল। পরেরটাও একবার তোমাকে দেখিয়ে দেবো। বলেছে সূর্যালোক থেকে ডাইরেক্টলি তৃণভোজীর মধ্যে যাচ্ছে শক্তি, তারপরে তৃণভোজী থেকে উৎপাদকের মধ্যে যাচ্ছে। ভুল দেওয়া আছে, সূর্যালোক থেকে উৎপাদকের মধ্যে যায়, তাহলে অপশন সি ভুল। অপশন ডিটাও একবার চেক করো। বলেছে সূর্যালোক থেকে শক্তি যাচ্ছে কোথায়? উৎপাদকে, কিন্তু অ্যারো সিম্বল উল্টো আছে, তার মানে এদিক থেকে শুরু হচ্ছে, মাংসাশী থেকে তৃণভোজী। না, হবে না, তাহলে এটা আমার ভুল হয়ে গেল। তাহলে এরকম বুঝে বুঝে তোমাকে উত্তর দিতে হবে, কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু আসছে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন বলেছে নিচের কোনটি মানব সৃষ্ট কৃত্রিম বাস্তুতন্ত্র। দেখো বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র আছে, কিছু প্রকৃতি তৈরি করে দেয়, কিছু সিস্টেম আবার মানুষ তৈরি করে। যেমন এখানে এক্সাম্পল আছে ফসলের মাঠ, পুকুর, হ্রদ, বন। তো কোনটা এখানে মানুষের তৈরি হবে? স্যার মানুষের তৈরি এখানে অপশন নাম্বার এ, ফসলের মাঠ। দেখো ফসল কিন্তু মানুষ চাষ করে মাঠের মধ্যে, তো এটাই হচ্ছে কৃত্রিম। বাদ বাকি অপশনগুলো কিন্তু প্রাকৃতিকভাবেও তৈরি হতে পারে। নেক্সট প্রশ্ন চলে আসবো। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে খাদ্য শৃঙ্খল এবং শক্তি প্রবাহ সম্পর্কে কিছু বিবৃতি দেওয়া আছে, ভুল বিবৃতি কোনটা তোমাকে শনাক্ত করতে হবে। দেখো এত বড় কোশ্চেন দেখে পরীক্ষার হলে কি করবে না, অনেকে স্কিপ করে দেবে, মানে এই কোশ্চেনটা বাদ দিয়ে পরের কোশ্চেনে চলে যাবে। কিন্তু এরকম ভুল করবে না, ভালো করে কোশ্চেন পড়বে। এগুলো একদম সহজ, জলের দরে ফলের রসের মতো কিন্তু কোশ্চেন। দেখো কোশ্চেনটা আকারেই বড় কিন্তু সোজা। একটি একক জীব একাধিক ট্রপিক স্তরে খাদ্য গ্রহণ করতে পারে। একটা জীব আলাদা আলাদা ট্রপিক স্তরে খাদ্য গ্রহণ করতে পারছে, এটা আমরা ঠিক বলতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমার ঠিক রয়েছে। বলেছে খাদ্য জালে দুটি বা ততোধিক খাদ্য শৃঙ্খল অন্তত পক্ষে থাকবে। একদম ঠিক বলেছে। কোনো একটা খাদ্য জাল যখন তৈরি হবে তখন তার মধ্যে কি হবে, দুটো বা তিনটে খাদ্য শৃঙ্খল মিশে থাকবে। এটা ঠিক আছে। অপশন সি কি বলেছে, কোনো জীব যত নিচের টপিক স্তরে খাদ্য গ্রহণ করে তার শক্তি তত কম হয়। দেখো এই অপশনটা ভুল আছে। কেন ভুল আছে? আমরা যদি টপিক স্তর দেখি বা আমরা একটা খাদ্য পিরামিডকে দেখি, দেখো এই নিচের দিকের স্তরে, এটাকে প্রথম স্তর বলবো আমরা, এই প্রথম স্তরে কিন্তু উৎপাদকরা অবস্থান করে, উৎপাদক থাকে। তার উপরের স্তরে কি থাকে না, প্রথম শ্রেণীর খাদকরা অবস্থান করে বা তৃণভোজী প্রাণীরা অবস্থান করে। তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তার উপরের স্তরে কি হয়, দ্বিতীয় শ্রেণীর খাদকরা অবস্থান করে। তো এই যত ওপরের দিকে যাওয়া যায়
জীবের সংখ্যা কিন্তু তত কমতে থাকে এবং শক্তির পরিমাণও, শক্তির ট্রান্সফারের পরিমাণও কিন্তু কমে যায়। আমরা পরে পড়বো 10% ল। তো 10% কিন্তু পরের দেহের মধ্যে যাচ্ছে, পরের ট্রপিক স্তরের মধ্যে যাচ্ছে, আবার তার থেকে 10% হচ্ছে পরের ট্রপিক স্তরের মধ্যে যাচ্ছে। তাহলে যত উপরের দিকে যাওয়া যাচ্ছে তত শক্তির পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু যত নিচের দিকে আসা যাচ্ছে তত শক্তির পরিমাণ কিন্তু কমছে না, বাড়ছে। কিন্তু এখানে উল্টো বলেছে, যে বলেছে যত নিচের ট্রপিক স্তরে যাওয়া যায় খাদ্য গ্রহণ করে তার শক্তি তত কম হয়। তার মানে এটা ভুল বলেছে। তাহলে অপশন সি এখানে আমার ভুল, আর এটাই আমার এখানে ঠিক উত্তর। তাহলে এটাই আমার অপশন সি উত্তর হয়ে গেল। অপশন ডিতে কি বলেছে দেখে নাও, যে সমস্ত জীব উৎপাদক নয় তারা সবাই খাদক। একদম ঠিক বলেছে, উৎপাদক না হলে তো খাদক হবেই, তারা খাদ্য গ্রহণ করবে। তাহলে অপশন ডিও ঠিক। নেক্সট কোশ্চেন চলে আসবো। পরের প্রশ্ন বলেছে নিচের চিত্রে হরিণ কোথায় অবস্থান করছে। দেখো এখানে দেওয়া আছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। দেখো লেভেল 1 হচ্ছে প্রডিউসার, মানে উৎপাদক, এরা হচ্ছে খাদ্য উৎপন্ন করছে। আর হরিণ কি করছে, হরিণ হচ্ছে তোমার সরাসরি তৃণভোজী, আমরা জানি, তাই তো, ঘাস পাতা এগুলো খাচ্ছে। তাহলে হরিণ হচ্ছে এখানে থাকবে তৃণভোজী, দ্বিতীয় লেভেলের মধ্যে হয়ে যাচ্ছে হরিণ। তাহলে উত্তর আমার কি হবে, লেভেল 2, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন চলে আসবো, নিচের দেওয়া জীবগুলি থেকে শীর্ষ শিকারী নির্বাচন করো। কোনটা শীর্ষ শিকারী, সবচেয়ে ভালো শিকারী কোনটা এখানে? দেখো ইঁদুর, ফড়িং, ঈগল নাকি অজগর? মানে শীর্ষ, সবচেয়ে ওপরের দিকে অবস্থান করবে। দেখো ইঁদুর শিকার করে কিন্তু শীর্ষ শিকারী নয়, ফড়িং শীর্ষ শিকারী বলবো না, অজগরকেও কিন্তু আমি শীর্ষ শিকারী বলতে পারবো না, কিন্তু ঈগলকে আমি এখানে শীর্ষ শিকারী বলবো। তার কারণ দেখো অজগরকেও কিন্তু ঈগল খেতে পারে, তাই জন্য এখানে অজগর না বলে আমি ঈগল এখানে বলবো শীর্ষ শিকারী। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে আসবো। পরের প্রশ্ন বলেছে নিচের কোন জীবের গোষ্ঠী মৃত এবং পচনশীল জীবের পচনের সঙ্গে জড়িত? দেখো এখানে উৎপাদক আছে, খাদক আছে, ডিটারজেন্ট আছে, বিয়োজক আছে। যারা মৃত এবং পচনশীল জীবের সঙ্গে জড়িত তারা হচ্ছে বিয়োজক হয়ে যাবে। বিয়োজকরা সাধারণত ব্যাকটেরিয়া, ছত্রাক এই জাতীয় পদার্থ হয়। তাহলে উত্তর আমার অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন দেওয়া আছে ড্যাশ হলো পৃথিবীর সেই অঞ্চল যেখানে জীবন্ত প্রাণীদের পাওয়া যাচ্ছে এবং যেখানে জীবন বজায় থাকতে পারে। অপশন রয়েছে বায়ুমণ্ডল, ট্রোপোস্ফিয়ার, জীবমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার। তো জীবন যেখানে থাকবে তাকে আমরা কি বলবো না, জীবমণ্ডল বলে দেবো। অনেকে আছে বায়ুমণ্ডল বলে দেবে, না বায়ুমণ্ডল উত্তর হবে না। জীবন যেখানে অবস্থান করছে তাকে আমরা জীবমণ্ডল নাম দিয়ে দিই। আর এই বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন স্তর আমরা পাই। মনে রাখবে পৃথিবীর ওপরে স্তর, বিভিন্ন স্তর পাওয়া যায়। ট্রোপোস্ফিয়ার প্রথম স্তরের নাম, স্ট্র্যাটোস্ফিয়ার দ্বিতীয় স্তরের নাম, তারপরে আমাদের রয়েছে পরেরটা থার্মোস্ফিয়ার পরের স্তরের নাম। এই পুরোটাকে আমরা বায়ুমণ্ডল বলে থাকি এবং ট্রোপোস্ফিয়ার হচ্ছে তোমার প্রথম স্তর বললাম, স্ট্র্যাটোস্ফিয়ার আমরা দ্বিতীয় স্তর বললাম। আর এই সমস্ত কনসেপ্ট তোমাকে কিন্তু ডিটেলসে পড়তে হবে, কারণ প্রতিটা পরীক্ষা এখন, সেটা সেন্ট্রাল হোক সেটা স্টেট লেভেলের পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষায় পরিবেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন দিচ্ছে। এবং তার জন্য তোমাকে কিন্তু যুক্ত হতে হবে আমাদের ইও স্টাডি অ্যাপের মধ্যে, যেখানে আমরা প্রত্যেকটা স্যার ম্যাডাম 02 Pro 6.0 ব্যাচ করাচ্ছি। আমাদের এর আগে 5খানা ব্যাচ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই 6 নম্বর ব্যাচ চলছে। প্রচুর ছেলেপিলে কিন্তু আমাদের এখান থেকে চাকরি পেয়েছে। যদি তুমি ভালো করে পড়াশোনা করো বাবা, তুমিও কিন্তু 1 বছরের মধ্যে চাকরি পেতে পারো। স্যার আমি তো এসএসসির জন্য প্রিপারেশন করছি, তাহলে আমি কোথায় ভর্তি হব? তাহলে তুমি ভর্তি হবে আমাদের এসএসসি ফাউন্ডেশন 2026 ব্যাচের মধ্যে। স্যার আমি যদি রেলওয়ের পরীক্ষা দিতে চাই তাহলে আমি এখন কোন ব্যাচে ভর্তি হব? একেবারে জিরো লেভেল থেকে পড়ার জন্য। তাহলে তোমার জন্য রয়েছে রেলওয়ে ফাউন্ডেশন 2026 ব্যাচ। তুমি যদি ভাবো স্যার আমি পুলিশের জন্য ভর্তি হতে চাই তাহলে রয়েছে পুলিশ ফাউন্ডেশন ব্যাচ। আর যদি তুমি সাবজেক্ট ওয়াইজ কোনো কোর্স চাও, জেনারেল সায়েন্স বা অন্যান্য কোনো সাবজেক্ট চাও, তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট ওয়াইজও ব্যাচ রয়েছে। আর এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি তোমাদেরকে সায়েন্স পড়াবো এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সায়েন্স তোমাকে এমনভাবে গুলে খাইয়ে দেবো, কনসেপ্ট ওয়াইজ জিরো লেভেল থেকে পড়াবো, যাতে সায়েন্স কোনো পরীক্ষায় তোমার না আটকায়। এছাড়াও আমাদের রয়েছে রিসেন্ট শুরু হয়েছে পঞ্চায়েত ব্যাচ। তোমরা পঞ্চায়েত ব্যাচে যুক্ত হতে পারো, স্পেশাল ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এই ব্যাচে, কারণ কয়েকদিন মাত্র শুরু হয়েছে। এছাড়া রয়েছে আমাদের পিএসসি মিসলেনিয়াস ব্যাচ। পিএসসি মিসলেনিয়াস ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। এছাড়াও তোমরা যুক্ত হতে পারো এসএসসি জিডি 2027 ব্যাচ। যারা 2027 জন্য পরীক্ষা দেবে তারা এই ব্যাচে যুক্ত হতে পারো। প্রচুর ছেলেপেলে কিন্তু আমাদের এসএসসি জিডি থেকে চাকরি পেয়েছে, বিভিন্ন আইটিবিপি থেকে শুরু করে, বিএসএফ থেকে শুরু করে, সিআরপিএফ থেকে শুরু করে প্রচুর ছেলেপেলে কিন্তু আমাদের এখান থেকে চাকরি পেয়েছে। তো যুক্ত হতে পারো ইও স্টাডি অ্যাপের মধ্যে। ইও স্টাডি অ্যাপ স্যার কোথায় পাবো? গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করবে। বাদ বাকি আরো বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, তুমি কল করে নেবে। চলে এসো আমাদের পরের কোশ্চেনে। দেওয়া আছে নিচের গুলোকে একটি খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজাও। দেখো খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজানো মানে কি? মানে কোনো একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে কেউ উৎপাদক হবে, সেই উৎপাদককে কেউ একজন খাবে, তাকে আমরা প্রথম শ্রেণীর খাদক বলবো। এই প্রথম শ্রেণীর খাদককে আবার কেউ খাবে, তাকে আমরা দ্বিতীয় শ্রেণীর খাদক বলবো। তাকে আবার কেউ খাবে, তাকে আমরা তৃতীয় শ্রেণীর খাদক বলবো। এরকম ভাবে খাদ্য খাদক সম্পর্ক পরপর চেন ওয়াইজ যদি চলে, শৃঙ্খল অনুযায়ী যদি চলে, তাকে আমরা বলি খাদ্য শৃঙ্খল। এখানে দেখো লেখা আছে ব্যাঙ,
ঈগল, ধানের চারা, সাপ, পঙ্গপাল। তাহলে দেখো প্রথমেই দেখো ধানের চারা, এটা হচ্ছে তোমার আমার কি হচ্ছে সি নাম্বারটা প্রথম হয়ে গেল, খাদ্য উৎপন্ন করছে। তারপরে এই ধানের চারাকে খাচ্ছে কে? ধানের চারাকে খাচ্ছে দেখো পঙ্গপাল। তাহলে এখানে সি এর পরে চলে আসবে ই। সি এর পরে ই কোন অপশনের মধ্যে আছে? স্যার দুটো অপশনের মধ্যে রয়েছে, এতে রয়েছে আর বিতে রয়েছে। তারপরে আমি আর একটা চেক করি, তাহলে পরে পঙ্গপাল হয়ে গেল। তারপরে রয়েছে এই পঙ্গপালকে খাবে কে বাবা? ব্যাং। তাহলে ব্যাং হয়ে গেল আমার এ। তাহলে সিই এ, দেখো সিই এখানে ডি আছে, সিই এখানে এ আছে, তাহলে এই অপশনটা আমার ঠিক হয়ে গেল। তারপরে দুটো একবার চেক করে নিই কি রয়েছে এখানে, সিই এ, তারপরে রয়েছে ডি, ডি মানে রয়েছে সাপ। তাহলে ব্যাংকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে, এবং সাপকে কে খাচ্ছে? ঈগল খাচ্ছে। তাহলে অপশন বি কিন্তু আমার এখানে সঠিক উত্তর। পুরো খাদ্য শৃঙ্খল এইভাবে কিন্তু সাজাতে হতে পারে। নেক্সট কোশ্চেন বলেছে সংরক্ষিত এলাকা স্থাপনের উদ্দেশ্য কি? কোনো একটা সংরক্ষিত এলাকা গভর্নমেন্ট দ্বারা, স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, বিভিন্ন জায়গায় সংরক্ষিত এলাকা, সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত জলাশয় এগুলো করে দেয়। তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে মানব বসতি নির্মাণ বন্ধ করা, না পর্যটন স্থানের উন্নয়ন করা, সেটাও আমরা বলতে পারবো না, বিপন্ন প্রাণীদের রক্ষা করা, সেটাও আমরা বলবো না, সঠিকভাবে বলবো প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করা। তাহলে প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করার উদ্দেশ্যে কোনো একটা সংরক্ষিত এলাকা করা হয়। বাদবাকিগুলো এর মধ্যেই পড়ে। বাদবাকিগুলো কি স্যার এগুলো এগুলো পুরোপুরি সঠিক নয়? এগুলোও সঠিক, কিন্তু বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করাই মূল লক্ষ্য। তার মধ্যেই প্রাণীরা পড়ছে, তার মধ্যেই বিপন্ন প্রাণী পড়ছে, তার মধ্যেই পর্যটন শিল্প, তার মধ্যেই মানব বসতি নির্মাণ এগুলো চলছে, তার মধ্যেই হচ্ছে তোমার প্রাকৃতিক সম্পদকে আমাদের রক্ষা করা হচ্ছে। তাহলে অপশন ডি কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলেছে 5টা ট্রপিক স্তরের একটা খাদ্য শৃঙ্খল নিচে দেখানো হলো। 5টা ট্রপিক স্তর দিয়ে খাদ্য শৃঙ্খল দেখতে পাচ্ছ। এবারে বলেছে যদি চতুর্থ ট্রপিক স্তরে উপস্থিত সাপ, চতুর্থ ট্রপিক স্তরে যদি সাপ থাকে এবং সে যদি 10 কিলোজুল শক্তি পায়, তাহলে উৎপাদকের জন্য কি পরিমাণ শক্তি হবে? দেখো এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই 4 নম্বর স্তরে বলেছে 10 কিলোজুল শক্তি পাচ্ছে। আমি বললাম যে নিচের স্তরে যে শক্তি অর্জন করে উৎপাদকরা সূর্যের শক্তি থেকে, সেটার 10% পরের দেহের মধ্যে যায়। তাহলে 10% করে কমতে কমতে যায়। তাহলে উল্টো দিকে যদি ভাবি, তাহলে ওপর থেকে যদি নিচে নামে তাহলে 10% বাড়বে, নিচের থেকে ওপরে গেলে 10% করে কমে, তাহলে ওপর থেকে নিচে এলে 10% করে কি হবে? বাড়বে। তাহলে 10-এর যদি আমি 10% বাড়াই তাহলে এটা 100 হয়ে যাবে, 100 কিলোজুল। 100 যদি 10% বাড়াই এটা 1000 কিলোজুল হয়ে যাবে, এবং তারপরে সবচেয়ে এখানে শেষে উৎপাদক স্তরে এখানে হবে 10,000 কিলোজুল। তাহলে 10,000 কিলোজুল যদি শক্তি উৎপাদকরা অর্জন করে সৌরশক্তি থেকে, তার মাত্র 10% করে পরের দেহের মধ্যে যেতে থাকবে, এবং 10 কিলোজুল হচ্ছে সাপের দেহের মধ্যে যাবে। তাহলে উত্তর আমার এখানে হয়ে যাচ্ছে 10,000 কিলোজুল। তাহলে 10,000 কোথায় আছে? না, একের পরে 4টে শূন্য, অপশন সি। ক্লিয়ার? এটাকে আমরা 10% ল বলি, যেটা বিজ্ঞানী লিন্ডেম্যান দিয়েছিলেন। বিজ্ঞানী লিন্ডেম্যানের 10% ল বলা হয়। নেক্সট কোশ্চেন বলেছে পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে শক্তির প্রবাহ সম্পর্কে নিচের কোনটি ভুল? শক্তির প্রবাহ সম্পর্কে কোনটা ভুল বলেছে? অপশন এতে বলেছে প্রতিটা ট্রপিক স্তর পরিবেশে তাপ হিসেবে কিছু শক্তি হারায়। ঠিক বলেছে, কিছু পরিমাণ শক্তি তাপ হিসেবে হারাবে। সবুজ উদ্ভিদ পাতায় পড়া সৌরশক্তির প্রায় 10% গ্রহণ করে। একদম ঠিক বলেছে, যতটা সৌরশক্তি পড়ে তার 10% তারা মাত্র গ্রহণ করতে পারে। পরেরটা বলেছে প্রতিটা ট্রপিক স্তরে উপস্থিত জৈব পদার্থের পরিমাণ হলো 10%। প্রতিটা ট্রপিক স্তরে কি জৈব বস্তু বা শক্তি কি 10% করে থাকে? না, 10% করে কমতে কমতে যায়। তাহলে এটা আমার ঠিক বলেনি, ভুল বলেছে। শক্তির প্রবাহ একমুখী, এটা ঠিক বলেছে, তার কারণ শক্তি একদিকেই প্রবাহিত হয়, উল্টো দিকে কিন্তু শক্তি প্রবাহ ঘটে না। তাই অপশন নাম্বার সি ভুল, তাই আমার এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বাস্তুতন্ত্রে বিভিন্ন ট্রপিক স্তরের মাধ্যমে শক্তির প্রবাহ হলো। শক্তির প্রবাহ কেমন হয়? এলোমেলো? না, এলোমেলো হয় না। দ্বিমুখী? না, দ্বিমুখী হয় না। বলেছে প্রতিটা উচ্চতর ট্রপিক স্তরের সাথে হ্রাস পায়, যত উপরের দিকে উঠি তত হ্রাস পায়। একদম, যত উপরের দিকে আমরা উঠছি তত শক্তি হচ্ছে হ্রাস পাচ্ছে। প্রতিটা উচ্চতর ট্রপিক স্তরের সাথে শক্তি বৃদ্ধি পায় না, বৃদ্ধি পায় না, শক্তি হ্রাস পায়। তাহলে অপশন সি কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র বলতে কি বুঝি? স্বয়ংসম্পূর্ণ মানে নিজের বাস্তুতন্ত্রের মধ্যে নিজের চাহিদা নিজেই যে মেটাবে তাকে আমরা স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র বলে থাকি। বলেছে জৈব পদার্থ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রায় স্থির থাকে। না, সেটা আমরা বলতে পারবো না। বলেছে জৈব উপাদান থেকে কোনো জীব যোগ করা বা অপসারণ করা হয়, গঠন হয় না। কোনো জীবকে যোগ করতে পারে না বা কোনো জীব এখানে অপসারণ হয় না, এটাও ভুল বলেছে। একটি তার রক্ষণাবেক্ষণের জন্য দীপ্তিমান শক্তির ওপর নির্ভরশীল নয়, এটাও আমরা বলতে পারবো না।
অপশন ডি বলেছে জীবগুলো স্থানীয় জৈব উপাদানগুলোর সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে বা নেয়। তাহলে এটাই আমার ঠিক উত্তর হচ্ছে যে জীব যেখানে রয়েছে স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্রের মধ্যে, সেগুলো যে জৈব উপাদান ওখানকার মধ্যে রয়েছে সেগুলোর মধ্যে নিজেকে খাপ খাইয়ে বা মানিয়ে নেয়, এই জন্য বলছে স্বয়ংসম্পূর্ণ। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন, স্যার 2008 সালে ভারত সরকার কর্তৃক প্রকাশিত ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ক্লাইমেট চেঞ্জ, যেটাকে আমরা বলছি NAPCC, এর অধীনে এই মিশনগুলোর মধ্যে কোনটা চালু করা হয়েছিল? NAPCCর অধীনে কোনটা চালু করা হয়েছিল? ন্যাশনাল মিশন ফর এগ্রিকালচার, না দাদা। বলেছে ন্যাশনাল সাস্টেনেবল মিশন, বলেছে ন্যাশনাল মিল্ক মিশন, বলেছে ন্যাশনাল মিশন ফর সাস্টেইনিং দ্য হিমালয় ইকোসিস্টেম। ও অপশন এখানে ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যে হিমালয়াল ইকোসিস্টেমকে এখানে সংযুক্ত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, বলেছে ইকোলজি শব্দটা কে উদ্ভাবন করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারংবার কিন্তু পরীক্ষায় দিয়েছে যে ইকোলজি শব্দটা কে প্রবর্তন করেছিলেন বা কে দিয়েছিলেন। উত্তর হচ্ছে আর্নেস্ট হেকেল। আরেকটা নাম আছে ইকোসিস্টেম, ছেলেপেলে গুলিয়ে ফেলে যে ইকোলজি তো হেকেল, ইকোসিস্টেমকে, ইকোসিস্টেম তোমরা মনে রাখবে টার্নসলে, বিজ্ঞানী টার্নসলের নাম মনে রাখবে, ইনি হচ্ছে ইকোসিস্টেম শব্দটা দিয়েছিলেন। তাহলে ইকোলজি হচ্ছে হেকেল, ইকোসিস্টেম হচ্ছে টার্নসলে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন বলেছে কাঠামোগত দৃষ্টিকোণ থেকে সমস্ত বাস্তুতন্ত্রে বিভিন্ন জৈব এবং অজৈব উপাদান থাকে, নিচের বাস্তুতন্ত্রের মধ্যে কোনটা জৈব উপাদান? জৈব উপাদান কোনটা এখানে বলতে বলেছে। অপশানে আছে তাপমাত্রা, না। বায়ুমণ্ডলীয় আর্দ্রতা, হবে না। কার্বন ডাইঅক্সাইড, হবে না। সবুজ উদ্ভিদ, একদম সঠিক উত্তর। সবুজ উদ্ভিদ ওখানে জৈব উপাদান আকারে কাজ করছে। নেক্সট কোশ্চেন, স্যার শক্তি স্থানান্তরের 10% সূত্রটা কে দিয়েছিলেন? আমি একটু আগেই বলেছি, শক্তি স্থানান্তরের যে 10% করে এখানে যাচ্ছে পরের স্টেপে, এই রুলটা দিয়েছিলেন বিজ্ঞানী লিন্ডে ম্যান। তাহলে অপশন নাম্বার বি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। আর যদি অপশন এ দেখো, ওয়াটসন ক্রিক, ইনি হচ্ছে ডিএনএর মডেল তৈরি করেছিলেন, ডিএনএ মডেল, ডিএনএ দ্বিতন্ত্রী মডেল। স্যার চার্লস ডারউইন, ইনি হচ্ছে অভিব্যক্তির জনক বলা হচ্ছে নাকে, অভিব্যক্তির জনক যদি বলো তাহলে পরে চার্লস ডারউইনকে বলা হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো, স্যার নিচের কোনটি একটি পরিবেশ বান্ধব অনুশীলন? কোনটাকে আমরা পরিবেশ বান্ধব অনুশীলন বলবো? দেখো এখানে কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, এনটিপিসিতে আসা প্রশ্ন। পুকুরে বায়োডিগ্রেডেবল বজ্র নিষ্পত্তি করতে হবে। দেখো বায়োডিগ্রেডেবল মানে কি? যারা সহজে নষ্ট হয়ে যাচ্ছে সেই সমস্ত পদার্থকে আমরা বায়োডিগ্রেডেবল বলছি। আর নন বায়োডিগ্রেডেবল মানে যারা হচ্ছে সহজে নষ্ট হয় না, ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা সহজে ভেঙে যায় না, তাদেরকে আমরা নন বায়োডিগ্রেডেবল বলি। তাহলে এখানে বলেছে পুকুরের মধ্যে বায়োডিগ্রেডেবল বজ্র নিষ্পত্তি করতে হবে, করার দরকার নেই, কারণ এরা সহজে নিজেরাই ভেঙে যাচ্ছে, আপনাকে আবার নিষ্পত্তি করার কি দরকার। অপশন বিতে বলেছে ফসলের উৎপাদনশীলতা বাড়াতে রাসায়নিক সারের ব্যবহার করতে হবে। ফসলের উৎপাদনশীলতা বাড়াতে রাসায়নিক সার ব্যবহার করতে হবে, এটাও যুক্তিপূর্ণ নয়, কারণ রাসায়নিক সার কি করে না, জমির ক্ষতি করে। অপশন সি বলেছে মাটির নিচে গর্তে শুকনো পাতা ফেলা। আর অপশন ডিতে বলেছে মাটির নিচে গর্ত করে প্লাস্টিক বজ্র ফেলা। মাটির নিচে গর্ত করে প্লাস্টিক বজ্র যদি তুমি ফেলো তাহলে পরে সেই প্লাস্টিক কিন্তু ভাঙবে না, সেই প্লাস্টিক তোমার 2 বছর 4 বছর 5 বছর 10 বছর পরেও কিন্তু প্লাস্টিক আকারেই থাকবে, মাটির ক্ষতি করবে। তাহলে এটাও কিন্তু আমার কাম্য নয়। অপশন সি একমাত্র এখানে আমার ঠিক উত্তর, মাটির নিচে গর্তে পাতা ফেলা, এটা আমার ঠিকমতো অপশন অনুযায়ী রয়েছে। তাহলে আমার অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি খাদ্য শৃঙ্খলে একটি ট্রপিক স্তর থেকে অন্য ট্রপিক স্তরের মধ্যে যখন শক্তি স্থানান্তর হয় তখন শক্তির গড় শতাংশ কত হয়? কত শতাংশ স্থানান্তরিত হয়? আমরা একটু আগেই বলেছি লিন্ডেম্যানের 10% নিয়মে যে 10% স্থানান্তরিত হয়। অপশন সি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের পরিমাপের একক? ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট কি আকারে বা কোন এককে মাপা হচ্ছে? দেখো উত্তর হবে এখানে গ্লোবাল হেক্টর। অপশন নাম্বার ডি মনে রাখবে, এখানে সঠিক উত্তর গ্লোবাল হেক্টর। নেক্সট কোশ্চেন বলেছে জৈবিক বৈচিত্র্যের মূল উৎস কি? জৈবিক বৈচিত্র্য মানে জীবেদের মধ্যে যে বৈচিত্র্য দেখা দিচ্ছে তার প্রধান উৎস কি? তার প্রধান এখানে উৎস হলো উত্তরাধিকার, মিউটেশন, মহাজাগতিক বিবর্তন নাকি গাজন প্রক্রিয়া? উত্তর হবে মিউটেশন। মিউটেশনের কারণের জন্যই বিভিন্ন রকমের জীব এবং তার বৈচিত্র্য কিন্তু দেখা যায়। নেক্সট কোশ্চেন চলে এসো, পৃথিবীতে যখন প্রাণের উদ্ভব হয়েছিল তখন ড্যাশ গ্যাস মুক্ত অবস্থায় উপস্থিত ছিল। পৃথিবীতে যখন প্রাণের উদ্ভব হয়েছিল বাবা, তখন কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না। তো অক্সিজেন অপশন নাম্বার ডি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্নে চলে এসো, পরের আমাদের চ্যাপ্টার এনভায়রনমেন্টাল রিসোর্সেস। দেখো এখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন দিয়েছে, বলেছে নিচের কোনটি শক্তির অপ্রচলিত উৎস? শক্তির অপ্রচলিত উৎস মানে যে শক্তিগুলো আমরা প্রচলন করি না,
সাধারণত আমাদের ব্যবহার করা হয় না, সেগুলো অপ্রচলিত উৎস আমরা নাম দেই। যেমন এখানে রয়েছে বায়ু শক্তি, এছাড়াও রয়েছে আমাদের সৌরশক্তি, এছাড়াও রয়েছে আমাদের জোয়ার ভাটার শক্তি। এই শক্তিগুলোকে আমরা অপ্রচলিত শক্তি কিন্তু নাম দেই। নেক্সট প্রশ্ন, নিচের কোন কাজটি পরিবেশ বান্ধব, মানে পরিবেশের পক্ষে ভালো কাজ কোনটা? অপশন এখানে আছে কেনাকাটার জন্য পলিথিন ব্যাগ ব্যবহার করা। একদমই নয়, পলিথিন ব্যাগ কিন্তু সহজে পচনশীল নয়, তাই এটা আমরা সঠিকভাবে বলবো না, এটা আমাদের কাম্য নয়। বলেছে গগনচুম্বী ভবন নির্মাণ, বিশাল বিশাল যে সমস্ত এখন দেখো টিএমসি নেতারা ভবন নির্মাণ করেছে, হ্যাঁ, তাদের ভবনগুলো ধরা পড়ছে, সব বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, তাহলে এটাও কিন্তু আমাদের পরিবেশ বান্ধব নয়। গ্রীষ্মকালে এসি এবং কুলার ব্যবহার করা, সেটাও কিন্তু ঠিক নয়, আমাদের পরিবেশ বান্ধবের মধ্যে পড়ছে না। অপশন ডি বলেছে বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরশক্তির ব্যবহার করা। দেখো অপশন অনুযায়ী কিন্তু এখানে আমার ঠিক উত্তর অপশন ডি, তাহলে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে আসবো। বলেছে জীবাশ্ম জ্বালানি কয়লা এবং পেট্রোলিয়াম কি ধরনের সম্পদ? আমরা জানি যে কয়লা এবং পেট্রোলিয়াম কিন্তু জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম থেকে তৈরি হয়েছে, তো এগুলো একসময় শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তাই এগুলোকে আমরা ক্ষয়িষ্ণু বলবো, এবং এগুলোকে আমরা বলবো অনবীকরণযোগ্য শক্তি বা অনবায়নযোগ্য শক্তি। তার মানে এগুলো নতুন করে আর তৈরি করা যাবে না। যেমন বায়ু শক্তি হচ্ছে তোমার ক্ষয়িষ্ণু নয়, অক্ষয়িষ্ণু, সৌরশক্তি অক্ষয়িষ্ণু, এগুলো হচ্ছে আমাদের নবীকরণযোগ্য শক্তি, মানে আবার কিন্তু শেষ হয়ে গেলে আবার তৈরি হবে, অটোমেটিক তৈরি হবে। আর যদি এরা শেষ হয়ে যায় তাহলে পৃথিবীও শেষ হয়ে যাবে। কিন্তু এই কয়লা এবং পেট্রোলিয়াম কি বাবা? অনবীকরণযোগ্য শক্তি এবং ক্ষয়িষ্ণু, শেষ হয়ে যাবে আর তৈরি করা যাবে না। নেক্সট কোশ্চেন, স্যার নিচের কোনটি ভূতাপীয় শক্তির উৎস নয়? ভূতাপীয় শক্তির উৎস নয় কোনটা? লাভা প্রবাহ, গিজার, বায়োমাস, নাকি এখানে ফিউমারেলস? উত্তর কি হবে? উত্তর হয়ে যাচ্ছে এখানে গিজার। গিজার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ভূতাপীয় শক্তি, আমাদের ভূগর্ভে যে শক্তি রয়েছে পৃথিবীর গর্ভে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমরা ভূগোলে পড়বে, তাহলে এগুলো হচ্ছে তোমার, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী এগুলো লাভা, বায়োমাস বা ফিউমারেলস, কিন্তু গিজার দায়ী নয়। অপশন তাহলে আমার বিটা সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্ন, স্থায়িত্ব নিশ্চিত করতে নিচের কোনটি পরিচালনা করা উচিত? স্থায়িত্ব নিশ্চিত করতে গেলে কোনটা পরিচালনা করতে হবে? ফসলের জাতকে? একদম না। প্রাকৃতিক সম্পদ, খনির উপজাত দ্রব্য? না। শিল্প? না। যদি তোমার স্থায়িত্ব নিশ্চিত করতে হয় তাহলে তোমার প্রাকৃতিক সম্পদকে কিন্তু নিশ্চিত করতে হবে। তাহলে অপশন নাম্বার বি কিন্তু আমার এখানে সঠিক উত্তর। দেখো আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, স্যার কয়লা এবং পেট্রোলিয়াম সম্পর্কে নিচের কোন বিবৃতিটা ভুল? কয়লা এবং পেট্রোলিয়াম দুটোই জীবাশ্ম জ্বালানি, দুটোই ক্ষয়িষ্ণু, দুটোই হচ্ছে অনবীকরণযোগ্য। কোন অপশনে আছে? স্যার এগুলো পরিবেশ দূষণ ঘটায়, পরিবেশ দূষণ ঘটাচ্ছে, একদম ঠিক উত্তর বলেছে। এগুলোর ব্যবহার বিশ্ব উষ্ণায়নের দিকে নিয়ে যায়, এটাও ঠিক বলেছে। এগুলো লক্ষ লক্ষ বছর ধরে জীবন্ত প্রাণীর অবক্ষয় দ্বারা তৈরি হয়েছে, এটাও ঠিক বলেছে। এগুলো পৃথিবীতে সীমাহীন সম্পদ, এটা আমার ভুল বলেছে। সীমাহীন নয়, এর সীমা আছে, একসময় শেষ হয়ে যাবে, তো সীমাহীন বলতে পারবো না। অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর, এটা ভুল আছে। নেক্সট প্রশ্ন, কয়লা এবং পেট্রোলিয়াম সম্পর্কে নিচের কোন বিবৃতিটা ভুল? একই প্রশ্ন দিয়েছে এখানে, এগুলো পৃথিবীতে সীমাহীন সম্পদ, এটা ভুল বলা আছে। নেক্সট প্রশ্ন, স্যার নিচের কোন বিবৃতিটি ভুল? আমাদের কয়লা, পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস বুদ্ধিমানের সাথে ব্যবহার করা উচিত, একদম বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করা উচিত, নাহলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি, এটাও ঠিক বলেছে। জীবাশ্ম জ্বালানি হলো অফুরন্ত সম্পদ, জীবাশ্ম জ্বালানি অফুরন্ত সম্পদ নয়, এটা এক সময় শেষ হয়ে যাবে। অপশন সি আমার ভুল আছে। কোক, আলকাত্রা এবং কয়লা গ্যাস হলো কয়লার উপজাত বস্তু, একদম ঠিক বলেছে। অপশন ডিও ঠিক আছে, বিও ঠিক আছে, এও ঠিক আছে, তার মানে সি ভুল আছে, তার মানে সি আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনার দিকে নিয়ে যেতে পারে? বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা বলেছে গাছের বৃদ্ধি বাড়ানোর জন্য সার এবং বৃদ্ধি প্রত্যাবর্তক প্রয়োগ করতে হবে। অপশন বিতে বলেছে বনের বৃদ্ধির হারের ওপর নির্ভর করে কাঠ আরোহণ সামঞ্জস্য করতে হবে। বনকে মানুষ এবং তাদের গবাদি পশুর জন্য নিষিদ্ধ করতে হবে। অপশন ডি বলেছে বনকে গাছ কাটার হাত থেকে রক্ষা করতে সাফারি পর্যটক থেকে পাওয়া অর্থ ব্যবহার করতে হবে। কোনটা এখানে করা যেতে পারে বলেছে, কোনটা করা যেতে পারে ভালো করে দেখো, এটা তোমাদের জন্য আমি HW দিলাম, ব্রেন খাটিয়ে কিন্তু উত্তর দেবে কোন অপশনটা হবে। কোশ্চেন নাম্বার 32 বলে অপশনে কমেন্টে আমাকে লিখবে। নেক্সট প্রশ্ন চলে এসো, নিচের কোনটি শক্তির অনবীকরণযোগ্য উৎস নয়? অনবীকরণযোগ্য উৎস নয় কোনটা স্যার? স্যার বায়ু শক্তি, এটা নবীকরণযোগ্য শক্তি, আবার শেষ হয়ে গেলে আবার তৈরি হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি নবীকরণযোগ্য শক্তি সম্পদ? নবীকরণযোগ্য শক্তি সম্পদ কোনটা স্যার? নবীকরণযোগ্য হচ্ছে সিন গ্যাস। স্যার সিন গ্যাস কিভাবে তৈরি করা হয়? হাইড্রোজেনের সঙ্গে মেশানো হয় কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস মিশিয়ে তৈরি করা হচ্ছে সিন গ্যাস, এটা হচ্ছে আমাদের কি বাবা না নবীকরণযোগ্য শক্তি। বাদ বাকিগুলো সবগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে কয়লা থেকে পেট্রোলিয়াম থেকে, এগুলো অনবীকরণযোগ্য শক্তি। নেক্সট প্রশ্ন,
জল কি ধরনের সম্পদ? দেখো জল মনে রাখবে একটা চক্রাকার সম্পদ। এখানে অপশন সিতে রয়েছে চক্রাকার সম্পদ। দেখবে জল বৃষ্টি হয়ে মাটিতে পড়ছে, হ্যাঁ আকাশ থেকে বৃষ্টি হয়ে মাটিতে পড়ছে, সেই মাটির জল সমুদ্রে নদী নালা এখানে যাচ্ছে, সেখান থেকে বাষ্পকারে উঠে যাচ্ছে, বা গাছের সাহায্যে মাটির তলার জল আস্তে আস্তে শিকড়ের মাধ্যমে পাতায় আসছে, বাষ্পমোচন হচ্ছে, ওপরে চলে যাচ্ছে, সেই জল বাষ্পাকারে ওপরে গিয়ে কি হচ্ছে, ঘনীভূত হয়ে মেঘ হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, আবার মাটিতে পড়ছে। তাহলে এরকম চক্রাকারে আবর্তন করছে বলে জলকে আমরা কি বলি? চক্রাকার সম্পদ বলি। নেক্সট কোশ্চেন, আমাদের জল সম্পদ রক্ষা করার জন্য ভারত সরকার কোন সালে জল প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন এনেছিলেন? দেখো মনে রাখবে 1974 সালে জল আইন আনা হয়েছিল। নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি পরিবেশগত স্থায়িত্বের মূল উপাদান নয়? পরিবেশগত স্থায়িত্বের মূল উপাদান নয় কোনটা? প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যুক্তিসঙ্গত ব্যবহার, একদম এটা ঠিক উত্তর হয়ে যাচ্ছে। টেকসই গতিশীলতা, এটাও ঠিক উত্তর হচ্ছে। বলেছে এখানে মানুষ, সম্প্রদায় এবং সংস্কৃতির বিকাশ, বলেছে পরিবেশ সংরক্ষণ, তাহলে পরিবেশ সংরক্ষণ ঠিক হয়ে যাচ্ছে। অপশন সি মানুষ, সম্প্রদায়, সংস্কৃতি এগুলো বিকাশ হচ্ছে তোমার পরিবেশগত স্থায়িত্বের মধ্যে পড়ছে না। অপশন এখানে সি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি শক্তির একটি নবীকরণযোগ্য উৎস? নবীকরণযোগ্য শক্তি উৎস কোনটা? স্যার বুঝতেই পারছো, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সৌরশক্তি। নেক্সট প্রশ্ন, শক্তির যে উৎসগুলো দীর্ঘকাল ধরে প্রকৃতিতে সঞ্চিত রয়েছে এবং নিঃশেষ হয়ে গেলে দ্রুত প্রতিস্থাপন করা যাবে না, তার মানে অনবীকরণযোগ্য শক্তি উৎস কোনটা? এখানে বলেছে অনবীকরণযোগ্য শক্তি উৎস বলা হচ্ছে, তাহলে উত্তর আমার অপশন এ হয়ে যাচ্ছে। কয়লা শক্তি, পেট্রোল, ডিজেল এগুলো হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি, এগুলো শেষ হয়ে গেলে আর কিন্তু তৈরি হবে না। নেক্সট কোশ্চেন, পেট্রোলের সাথে গাড়িতে জ্বালানি হিসেবে কোনটা ব্যবহার করা হয়? পেট্রোলের সাথে বর্তমানে মিশিয়ে দেওয়া হচ্ছে ইথানল। ইথানল অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর। এর যদি সংকেত জিজ্ঞেস করে মনে রাখবে C2H5OH, অপশন এখানে এ আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রকৃতিতে যে সমস্ত শক্তির উৎস দীর্ঘ সময় ধরে সঞ্চিত রয়েছে এবং যেগুলো শেষ হয়ে গেলে দ্রুত প্রতিস্থাপন করা যাবে না, তাকে আমরা কি বলছি? তাকে আমরা অনবীকরণযোগ্য শক্তি বলছি। উত্তর কি হবে এখানে? অনবীকরণযোগ্য শক্তির উৎস অপশন বি। দেখো একই প্রশ্ন টাইপের দিয়েছে, একই প্রশ্নের টাইপ দিয়েছে, কিন্তু ডেট আলাদা। এখানে 24 তারিখ দিয়েছে, আগে একটা প্রশ্ন ছিল, দেখো এটা কোন ডেটে দিয়েছে, এটা 28 তারিখে দিয়েছে। তাহলে গ্রুপ ডিতেই দিয়েছে প্রশ্ন, 4 দিনের অন্তরে অন্তরে কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেন কিন্তু হুবহু রিপিট হতে পারে, আগামী দিনের পরীক্ষায় কিন্তু রিপিট হতে পারে। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে বেশিরভাগ নবীকরণযোগ্য শক্তির উৎসের ক্ষতি বা অসুবিধা কোনটা? বলেছে অস্থিতিশীল সরবরাহ, বলেছে উচ্চ বজ্র অপসারণ খরচ, চরম দূষণ, উচ্চ পরিচালন খরচ। উত্তর কি হবে? যেগুলো নবীকরণযোগ্য শক্তি উৎস সেগুলো হচ্ছে অস্থিতিশীল সরবরাহ, মানে স্থিতিশীল সরবরাহ নেই। এই যে সৌরশক্তি, সূর্য কোনোদিন উঠলো কোনোদিন উঠলো না। বায়ু শক্তি, তাদের উপর ডিপেন্ড করে, বায়ু কোনোদিন প্রবাহ হলো কোনোদিন প্রবাহ হলো না। জোয়ার ভাটা, কোনোদিন হয়তো বেশি পরিমাণে জোয়ার ভাটা হলো বা হলো না। তাহলে এরকম ভাবে শক্তি অস্থিতিশীল সরবরাহ রয়েছে। নেক্সট কোশ্চেন, বায়োগ্যাস প্ল্যান্টে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? কোন গ্যাসটা উৎপন্ন হয় না? কোনটা এখানে উৎপন্ন হচ্ছে না? স্যার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, স্যার H2S, হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হচ্ছে, স্যার মিথেন উৎপন্ন হচ্ছে, কিন্তু কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে না। CO মানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় না। নেক্সট প্রশ্ন, স্যার মহাসাগরে উপস্থিত বিপুল পরিমাণ সামুদ্রিক শৈবাল কোনটির একটি অন্তহীন উৎস ব্যবহার করা যেতে পারে? স্যার সমুদ্রের তরঙ্গ শক্তি, মিথেন, সমুদ্রের তাপীয় শক্তি, পারমাণবিক শক্তি। দেখো এই যে সামুদ্রিক শৈবাল রয়েছে, এটা মনে রাখবে মিথেন গ্যাস উৎপন্ন করছে, তো সেখান থেকে আমরা কি করতে পারি? বায়োগ্যাস তৈরি করতে পারি। নেক্সট প্রশ্নে চলে এসো, বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপাদিত হয় কোন প্রক্রিয়ায়? বায়োমাস থেকে যে বায়োগ্যাস তৈরি হচ্ছে সেটা মনে রাখবে গাজন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে বা অবাধ শোষণ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন চলে এসো, নিচের কোনটি মানুষের জন্য প্রাকৃতিক শক্তির বৃহত্তম উৎস? কোনটা প্রাকৃতিক শক্তির উৎস? সূর্য, সূর্যই সকল শক্তির উৎস। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্নে চলে এসো, আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে এনভায়রনমেন্টাল কনজারভেশন। এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছে দেখো। বলেছে মৃত্তিকা ক্ষয় পরিবেশের অন্যতম প্রধান হুমকি, মৃত্তিকা ক্ষয় রোধে কোনটি সহায়ক হতে পারে? সমোন্নতি রেখা বরাবর চাষ করতে হবে, গবাদি পশুর খাদ্য, বলেছে দুর্বল সেচ পদ্ধতি, অধিক চাষাবাদ। উত্তর হবে সমোন্নতি রেখা বরাবর চাষ করতে হবে, যেখানে উঁচু জমি রয়েছে একই রেখা বরাবর সেখানে চাষ করতে হবে, তো সেটা হচ্ছে আমাদের এখানে মৃত্তিকা ক্ষয় রোধে একটা উপযুক্ত পদ্ধতি। পরের প্রশ্নে চলে আসো, মৃত্তিকা অবক্ষয় বর্তমানে ফেস করা হচ্ছে প্রধান পরিবেশগত সমস্যাগুলোর মধ্যে একটা। মৃত্তিকা ক্ষয় হচ্ছে চারদিকে, মাটি সংরক্ষণের জন্য নিচের কোন কৌশলটি উল্লেখ করা হয়েছে? ভুল বিকল্পটি নির্বাচন করে, ভুলটা তোমাকে নির্বাচন করতে বলেছে। বলেছে শস্যাবর্তন হতে পারে, গাছ লাগানো হতে পারে, স্যার ধাপ চাষ হতে পারে, অতিরিক্ত পশুচারণ হবে না। অপশন নাম্বার ডি এখানে ভুল। পরের প্রশ্নে চলে এসো, বলেছে কয়লা এবং পেট্রোলিয়াম সংরক্ষণের জন্য নিচের কোনটি করা উচিত? যদি কয়লা এবং পেট্রোলিয়ামকে সংরক্ষণ করতে হয় তাহলে কোন অপশনটা এখানে ঠিক, অ্যাপ্রোপ্রিয়েট কোনটা?
বলেছে সাধারণ ভাস্কর বাল্বের পরিবর্তে সিএফএল বাল্ব ব্যবহার করতে হবে। এটা আমি বলতে পারবো না, কারণ বাল্বের সঙ্গে পেট্রোল ডিজেলের কোনো সম্পর্ক নেই। যে কোনো মূল্যে সৌর কুকার ব্যবহার করা এড়ানো উচিত। আমি কি করে বলবো যে সৌর কুকার ব্যবহার না করলে কয়লা পেট্রোল এগুলো ভালো থাকবে? বলতে পারবো না। অপশন সি বলেছে গণপরিবহন ব্যবহার করা বা কার পুলে যোগদান করা এড়িয়ে চলুন। একদম সঠিক উত্তর। দেখো, গণপরিবহন ব্যবহার করতে বলেছে, নিজস্ব যে সমস্ত কারটার আছে এগুলো ব্যবহার এড়িয়ে চলতে বলেছে। এটা আমার ঠিক উত্তর, অপশন সি আমার ঠিক উত্তর। অপশন ডি বলেছে শীততাপ নিয়ন্ত্রণ বা হিটিং সিস্টেমের অতিরিক্ত ব্যবহার করবেন না। দেখো, এখানে হিটিং সিস্টেমের উপরে কিন্তু কয়লা পেট্রোল ডাইরেক্টলি নির্ভর করছে না, তো এটা আমি এখানে বলতে পারবো না। অপশন সি আমার এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে চিপকো আন্দোলন সম্পর্কে ভুল বিকল্পটি নির্বাচন করুন। চিপকো আন্দোলন একটা পরিবেশগত আন্দোলন, যেখানে গাছকে জড়িয়ে ধরে মানুষেরা পরিবেশকে সংরক্ষণ করার চেষ্টা করেছিল, তাকে আমরা চিপকো আন্দোলন বলি। তোমরা পড়বে, মেধা পাটেকারের নাম পড়বে, এগুলো আমি কোর্সের ভেতর ডিটেলসে পড়াই। দেখবে মানুষ বুঝতে পেরেছিল যে মাটির গুণমান বজায় রাখার জন্য বনের প্রয়োজন। একদম ঠিক। অপশন বি কি বলেছে? এটি সরকারকে বনজ দ্রব্যের ব্যবহারে তাদের অগ্রাধিকার পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল। একদম ঠিক। বলেছে গাছ বাঁচানোর জন্য এটি একটি হিংসাত্মক আন্দোলন ছিল। একদম হিংসাত্মক নয়, এটা গাছ বাঁচানোর জন্য গাছকে জড়িয়ে ধরে তারা আন্দোলন করেছিল, হিংসাত্মক আন্দোলন মানে করা হয়নি। অপশন সি কিন্তু ভুল। অপশন ডি বলেছে এতে বন সংরক্ষণ প্রচেষ্টার সম্প্রদায় জড়িত ছিল। একদম, একটা সম্প্রদায়ের মানুষ কিন্তু জড়িত ছিল। তাহলে অপশন এখানে কি হচ্ছে বাবা? অপশন এখানে সি কিন্তু ভুল দেওয়া আছে, আর এটাই আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। চলে আসো পরের প্রশ্নে। দেখো প্রশ্ন কি বলেছে? বলেছে অমৃতা দেবী বিষ্ণয়ের স্মৃতিতে অমৃতা দেবী বিষ্ণয় জাতীয় বন্যপ্রাণী পুরস্কার দেয়া হয় এবং তিনি কোন গাছকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং সেটা কোথায়? দেখো, বিষ্ণয় আন্দোলন পরিবেশ আন্দোলনের মধ্যে একটা অন্যতম আন্দোলন, এবং এই বিষ্ণয় আন্দোলন সংগঠিত হয়েছিল রাজস্থানে। রাজস্থানে খেজারলি বলে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের মধ্যে একটা অন্যতম গাছ, যে গাছের নাম হচ্ছে খেজড়ি গাছ। সেই খেজড়ি গাছকে বাঁচানোর জন্য এই অমৃতা দেবী বিষ্ণই তার সন্তানদের সঙ্গে গ্রামের প্রায় 350-রও বেশি লোকের সঙ্গে আত্মবলিদান করেছিলেন সেই গাছকে বাঁচানোর জন্য। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে অমৃতা দেবী বিষ্ণয়ের নাম, বিষ্ণই আন্দোলনের নাম এবং খেজড়ি গাছের নাম। নেক্সট কোশ্চেন চলে এসো। নর্মদা বাঁচাও আন্দোলন কার সঙ্গে সম্পর্কিত? দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন ভারতের সংগঠিত পরিবেশ আন্দোলনগুলোর মধ্যে অন্যতম। এটা যখন সর্দার সরোবর বাঁধ তৈরি হয়, সর্দার সরোবর বাঁধ তৈরি হয়, তখন কিন্তু সেখানকার মানুষেরা, গ্রামবাসীরা একসঙ্গে মিলে নর্মদা বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছিলেন। কয়েকটা নেতার নাম তুমি কমেন্ট বক্সের মধ্যে বলবে, যে এই নর্মদা বাঁচাও আন্দোলনের কয়েকজন নেতার নাম তোমরা কমেন্ট বক্সের মধ্যে বলবে, যে দু একজন নেতা কে কে ছিলেন। চলে এসো নেক্সট কোশ্চেনে। স্যার, রাজস্থানের যোধপুরের কাছে খেজারলি গ্রামে, একটু আগেই বললাম, রাজস্থানের খেজারলি গ্রামে খেজড়ি গাছকে বাঁচানোর জন্য 363 জন গ্রামবাসীর সঙ্গে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন কে? না, অমৃতা দেবী বিষ্ণই। অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোন আন্দোলনটি চিপকো আন্দোলনের মতো উত্তর কন্নড় জেলার বনকে রক্ষা করার লক্ষ্য নিয়েছিল? চিপকো আন্দোলন ছিল 1970 সালের একটা অবিস্মরণীয় ঘটনা, যেখানে গাছকে, চিপকো মানে জড়িয়ে ধরা, তো গাছকে চিপকে ধরে, জড়িয়ে ধরে সেখানকার গ্রামবাসীরা আন্দোলন করেছিল। সেই চিপকো আন্দোলনের আদতে তৈরি হয়েছিল আর একটা আন্দোলন, যেটা 1980-র দশকে, 83-র দশকে তৈরি হয়েছিল, অ্যাপিক্কো আন্দোলন। তাহলে চিপকো আন্দোলনের মতো এখানে উত্তর কন্নড় জেলার বনকে রক্ষা করার জন্য অ্যাপিক্কো আন্দোলন তৈরি হয়েছিল, মনে রাখবে। নেক্সট কোশ্চেন বলেছে পরিবেশ এবং বন সংক্রান্ত বিষয়ে ডাব্লিউসিসিবি এর পূর্ণ রূপ কি? দেখো, ডাব্লিউসিসিবি, ডাব্লিউ মানে হচ্ছে ওয়াইল্ড লাইফ, এবং সি মানে হচ্ছে ক্রাইম, আর একটা সি মানে হচ্ছে কন্ট্রোল, বি মানে হচ্ছে ব্যুরো। তাহলে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, মনে রাখবে। নেক্সট কোশ্চেন। দেখো, এনটিপিসিতে আসা প্রশ্ন কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, নাহলে এনটিপিসিতে দিচ্ছে, নাহলে গ্রুপ ডিতে দিচ্ছে, বা এসএসসিতে দিচ্ছে, বা অন্যান্য কোনো স্টেট লেভেলের পরীক্ষায় দিচ্ছে। ভালো করে যদি প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে দেখো, প্রত্যেকটা কিন্তু পরিবেশের প্রশ্ন, আর পরিবেশের প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় দিচ্ছে, যেটা তুমি স্টেট লেভেলের পরীক্ষা দাও বা সেন্ট্রাল লেভেলের পরীক্ষা দাও। নেক্সট কোশ্চেন চলে এসো। কি বলেছে? পরের প্রশ্ন আমাদের দিয়েছে আর্থ সামিট আর কি নামে পরিচিত? আর্থ সামিটকে কি বলা হয়? দেখো, এটাকে বলা হয় রিও সামিট। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রিও সামিট। কবে হয়েছিল স্যার? 1992। 1992 হয়েছিল। কোথায় হয়েছিল স্যার? ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। মনে রাখবে, ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে এটা হয়েছিল, এই জন্য এর নাম রিও সামিট।
এটাকেই আমরা আর্থ সামিট বলে থাকি। তাহলে 1992 হয়েছিল, ব্রাজিলে হয়েছিল। মনে রাখবে এখানে এই সম্মেলনের মাধ্যমে এজেন্ডা 21 এসেছিল। এজেন্ডা 21 কিন্তু এখানে তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন চলে এসো। পরের প্রশ্ন বলেছে 1992 সালে ব্রাজিলে অনুষ্ঠিত পরিবেশ এবং উন্নয়ন সংক্রান্ত জাতিসংঘের সম্মেলন কি নামে পরিচিত ছিল? আমি একটু আগেই বললাম 1992 ব্রাজিলে যে পরিবেশ এবং উন্নয়ন সংক্রান্ত সম্মেলন হয়েছিল তার নাম হচ্ছে আর্থ সামিট বা রিও সামিট। আর্থ সামিট বা রিও সামিট। নেক্সট কোশ্চেন বলছে শেষ আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো 1992 সালে প্রথম আর্থ সামিট হয়েছিল, 1992 সালে রিও আর্থ সামিট হয়েছিল। এরপরে যখনই আর্থ সামিট হয় তখনই রিওর সঙ্গে এটাকে যুক্ত করে দেওয়া হয়। কেমন করে? না রিও প্লাস 5, রিও প্লাস 5 মানে 1992 হবে এটা। 1992 সালের পরে যখন 5 বছর পরে রিও সামিট হচ্ছে তখন 92 আর 5 97 হচ্ছে, রিও প্লাস 5 বলা হচ্ছে। এরকম করে রিও প্লাস 10 মানে 10 বছর পরে, 92 এর 10 বছর পরে 2002 যে রিও সামিট হয় এখানে রিও প্লাস আমরা 10 বলে দিই। এরকম করে সর্বশেষ যে রিও সামিট হয় সেটা হচ্ছে 1992 প্লাস 1992 প্লাস 20 করে দেবে, 1992 প্লাস 20 বা রিও প্লাস 20 বলা হয়। কত সালে হয় সেটা? স্যার 20 যোগ করলে 2012 সালে। তো 2012 সালে রিও প্লাস 20 সামিট আবার রিও ডি জেনেরিওতেই হয়। ব্রাজিলের রিও ডি জেনেরিওতেই রিও প্লাস 20 সামিট হয়। তোমরা মনে রাখবে উত্তর হচ্ছে এখানে অপশন বি। নেক্সট কোশ্চেন স্যার এজেন্ডা 21 কোন সম্মেলনে সুপারিশকৃত অনুশীলনের একটি সেট ছিল? এজেন্ডা 21 এই যে রিও ডি জেনেরিওতে যে বৈঠক হয়েছিল যাকে আমরা আর্থ সামিট বলছি 1992 সালে, সেখানেই তৈরি হয়েছিল এজেন্ডা 21। স্যার 21 মানে কি? 21 শতকের এজেন্ডা। দেখো 1992 বিংশ শতক প্রায় শেষের পথে, তারপরে 2000 সালের পর থেকে আমরা বলি কি না একবিংশ শতক বা 21 শতক। সেই 21 শতকের জন্য এজেন্ডা 21 তৈরি করা হয়। তো এখানে লেখা আছে রিও সামিট 1992, অপশন নাম্বার এখানে এ আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নিচের কোন সংস্থাটি বিপন্ন প্রজাতির রেড লিস্ট তৈরি করে? দেখো বিপন্ন প্রজাতি যারা বিলুপ্ত প্রজাতি এর জন্য রেড লিস্ট তৈরি করা হয়, রেড ডেটা বুক আমরা নাম দেই। তো সেটা কে প্রকাশ করছে? IUCN, অপশন নাম্বার ডি। স্যার IUCN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অ্যান্ড নেচার, ফুল ফর্মও পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার সম্পদের স্থায়িত্বের জন্য নিচের কোনটি দরকারি প্রচেষ্টা? সম্পদের স্থায়িত্বকরণের জন্য কোনটা দরকারি প্রচেষ্টা? বলছে অপ্রয়োজনীয় লাইট ফ্যান বন্ধ করা। একদম অপ্রয়োজনীয় লাইট ফ্যান তোমাকে বন্ধ করে রাখতে হবে, ঠিক বলেছে। বলেছে সিঁড়ির পরিবর্তে লিফট ব্যবহার করা। সিঁড়ির পরিবর্তে লিফট ব্যবহার করলে তো বেশি সম্পদ নষ্ট হবে, তড়িৎ শক্তি নষ্ট হবে, এটা আমার হবে না। পরের কোশ্চেন বলেছে জল সংরক্ষণের জন্য ফুটো কল মেরামত করা। একদম ঠিক বলেছে, যদি কল কোথাও খারাপ থাকে সেটাকে মেরামত করার কথা বলা হয়েছে। জিনিসপত্র সংরক্ষণের জন্য খালি পাত্র ব্যবহার করা। খালি পাত্র ব্যবহার করতে বলেছে, এটাও তোমার ঠিক বলেছে। সাইকেল চালানোর পরিবর্তে নিজের গাড়িতে করে যাওয়া। সাইকেলের পরিবর্তে গাড়িতে করে গেলে পারে বেশি পেট্রোল ডিজেল খরচ হবে, এটা কাম্য নয়। অপশন ডি, অপশন ই আমার ভুল বলেছে। তাহলে ঠিক কোনটা কোনটা আছে স্যার? এ ঠিক আছে, বি এ ঠিক আছে, সি ঠিক আছে আর ডি ঠিক আছে। ACD অপশন নাম্বার ডিতে আছে। তো আমার অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে গেল। এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিচ্ছে, গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু দিয়েছে। নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোন কারণগুলির দ্বারা বন সংরক্ষণ করা যেতে পারে? দেখো এখানে কি বলেছে, নিয়মিত এবং পরিকল্পিতভাবে গাছ কাটা। নিয়মিত মানে নির্দিষ্ট নিয়ম মেনে পরিকল্পিতভাবে গাছ কাটতে হবে। আন্তাবাড়ি গাছ কেটে দিলাম তাহলে হবে না, তাহলে এটা আমার ঠিক বলেছে। বলেছে দাবানল নিয়ন্ত্রণ, একদম ঠিক বলেছে, দাবানলকে নিয়ন্ত্রণ করতে হবে। বনের মধ্যে যে আগুন লেগে যায় তাকে আমরা দাবানল বলি, সেখানে প্রচুর ক্ষতি হয়। কয়েকদিন আগে, হ্যাঁ গত 1 বছর আগে অ্যামাজনের জঙ্গলে বিশাল পরিমাণ আগুন লেগে গিয়েছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সেখানে। তো এটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। বলেছে এখানে বনে রাস্তা নির্মাণ, এটা আমার কাম্য নয়। বনে রাস্তা নির্মাণ করলে বন কি সংরক্ষণ থাকবে? বলতে পারবো না। বলেছে একক শস্যের বন তৈরি বা মনোকালচার প্ল্যান্টিং। মনোকালচার প্ল্যান্টিং করলে হবে না। একক শস্য, একমাত্র একটাই শস্য চাষ করলে পারে, সেটাও কিন্তু না, বন সংরক্ষণ করা যাবে না। তাহলে বাদবাকিগুলো কোথায় যাবে? নেক্সট বলেছে এখানে বনসৃজন এবং পুনর্বনসৃজনের প্রচার। একদম ঠিক বলেছে, এখানে অপশন নাম্বার ই ঠিক আছে, বনসৃজন করতে হবে, আবার বারবার সেটাকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। পরের অপশন বলেছে এখানে কি বাবা, বন এবং বনজ সম্পদের বনজ দ্রব্যের সঠিক ব্যবহার। একদম ঠিক বলেছে, তাহলে অপশন এফও আমার ঠিক আছে। পরেরটা বলেছে গবাদি পশুর চারণ ভূমির জন্য জমি পরিষ্কার করা। জমি পরিষ্কার করে দিলে সেখানে বন বাড়বে না, এটা আমরা বলতে পারবো না। তাহলে এখানে কি কি উত্তর হচ্ছে আমার? A, B,
এ বি ঠিক আছে, তারপরে এখানে ঠিক আছে ই এফ, এ বি ই এফ, অপশন নাম্বার সিতে আছে দেখো এ বি ই এফ, তাহলে আমার অপশন সি এখানে সঠিক উত্তর। এরকম করে করে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে, তোমার ব্রেন খাটিয়ে কনসেপচুয়াল নলেজ দিয়ে তোমাকে উত্তর দিতে হবে। তুমি মুখস্থ বিদ্যা করে আসলে বাবা পারবে না। দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু ভালো করে যদি তুমি পড়ো তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু তুমি সহজেই করতে পারবে। আর এগুলো পরীক্ষার হলে গিয়ে তুমি ভাববে এত বড় কোশ্চেন, সারা কম্পিউটার জুড়ে লেখা আছে, চলো স্কিপ করে বেরিয়ে যাও, খুব কঠিন হবে নিশ্চয়ই, কিন্তু খুব সহজ প্রশ্ন। তুমি যদি ঠান্ডা মাথায় কনসেপ্ট দিয়ে পড়ে থাকো, এই কোশ্চেনে তুমি ঘাবড়াবে না। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে নমামি গঙ্গা কর্মসূচির অন্যতম লক্ষ্য কি? দেখো, অন্যতম লক্ষ্য হচ্ছে পানীয় জলের উদ্দেশ্যে গঙ্গার জল সরবরাহকে বৃদ্ধি করা, একদমই নয়। বলেছে এখানে গঙ্গা নদীকে পুনরুজ্জীবিত করা, একদমই ঠিক। পরের অপশন কি বলেছে? পর্যটন বাড়াতে গঙ্গা নদীতে রিভার ক্রুজ শুরু করা, পর্যটন বাড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে গঙ্গা নদীর জল দিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা, এটাও আমি সঠিক বলতে পারবো না, তাহলে অপশান এখানে হচ্ছে বি আমার সঠিক। নেক্সট কোশ্চেন, আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করা যেতে পারে? প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করার জন্য আমরা কোন পদ্ধতি ব্যবহার করব? বলেছে যানবাহন ব্যবহার না করে কাছাকাছি জায়গায় হেঁটে যাওয়া। কোনো কাছে জায়গায় যাচ্ছ, সেখানে হেঁটে যাবে যানবাহন ব্যবহার না করে, তাহলে এটা আমার বলতে পারি ঠিক। ঠিক আছে, পরের অপশানগুলো দেখা যাক। পণ্য পুনর্ব্যবহার না করা, কে বলেছে? এটা ভুল বলেছে। পণ্যকে পুনর্ব্যবহার না করা, একবার তুমি কোনো থালায় গ্লাসে খেলে সেটা ফেলে দেবে, মানে ফেলে দেবে আর ইউজ করবে না, তাহলে পণ্যকে পুনর্ব্যবহার না করা বলেছে। একটা জামা পরলে ফেলে দেবে, তাহলে তো আরও বেশি অপচয় হবে। প্রয়োজন না থাকলেও আলো জ্বালিয়ে রাখা, প্রয়োজন নেই আলো জ্বালিয়ে রাখবো, ঠিক আছে, হ্যাঁ, যাতে ভূত প্রেত না আসতে পারে, কে বলেছে? হবে না এটা। বলেছে বেশি জল ব্যবহার করা, বেশি পরিমাণে জল ইউজ করব, ঠিক আছে, এটাও আমার কাম্য নয়, তাহলে অপশান এখানে এটাও হবে না। তাহলে অপশান এখানে অপশানগুলোর মধ্যে এই আমার সঠিক উত্তর, যে যানবাহন ব্যবহার না করে কাছাকাছি জায়গায় হেঁটে যাওয়া, এখানে অপশান অনুযায়ী এটা আমার ঠিক উত্তর। অপশান দেখে কিন্তু উত্তর করতে হবে। নেক্সট প্রশ্ন, বলেছে জনসাধারণের জায়গায় চা বিক্রি করার জন্য প্লাস্টিকের কাপের পরিবর্তে কেন কাগজের কাপ ব্যবহার করা উচিত? দেখো, যেখানে চায়ের দোকান রয়েছে সেখানে দেখবে যে প্লাস্টিকের কাপ দেওয়া হয় বা মাটির ভাঁড় দেওয়া হতো আগে, তো এখন সেখানে কাগজের কাপ ইউজ করতে বলা হয়েছে। কেন বলা হয়েছে? তার কারণ কি? কাগজের কাপ বেশি মজবুত হয়, কে বলেছে? হয় না। প্লাস্টিকের কাপ সস্তা হয়। আচ্ছা, পরেরটা বলেছে কাগজের কাপ জিনিসপত্র নিরাপদে রাখে, কাগজের কাপ জৈব অবক্ষয়যোগ্য। একদম সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কাগজের কাপ জৈব অবক্ষয়যোগ্য। প্লাস্টিক সহজে অবক্ষয় হয় না, মাটির মধ্যে ফেলে দিলে সহজে পচনশীল নয়, পচে না, কিন্তু কাগজের কাপ হচ্ছে তোমার অবক্ষয়যোগ্য, মাটির মধ্যে মিশে যায়, ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া আছে, ওগুলোকে ভেঙে সরল অংশে রূপান্তর করতে পারে। অপশন ডি আমার সঠিক। নেক্সট প্রশ্ন, ওজোন স্তরের মধ্যে চলে যাব। ওজোন স্তর হচ্ছে পরিবেশের একটা ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে বারংবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। তোমরা যদি আগামী দিনে পরীক্ষা দাও তোমরাও দেখতে পাবে ওজোন স্তর থেকে কিন্তু প্রশ্ন। তো দেখতে থাকো, প্রথম প্রশ্ন কি রয়েছে না, বায়ুমণ্ডলের উচ্চ স্তরে অক্সিজেন অণুর উপর অতিবেগুনি রশ্মির ক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়? দেখো, আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর পড়েছি। এই যে পৃথিবীর ওপরের স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, পৃথিবীর ওপরে প্রথম স্তরের নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তার উপরে রয়েছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা গ্যাস আছে যার নাম হচ্ছে ওজোন গ্যাস। এই ওজোন গ্যাস তৈরি হয়েছিল কি করে বলতো? এই ওজোন গ্যাস O3 বলা হয়, O3। এই ওজোন গ্যাস তৈরি হয়েছিল প্রথমে ইউভি রশ্মি এসেছিল এবং এখানে অক্সিজেন ছিল। এই অক্সিজেন ইউভি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে অক্সিজেন পরমাণুতে রূপান্তর হয়েছিল, আর সেই অক্সিজেন পরমাণু আর অক্সিজেন একটা অণুর সঙ্গে যুক্ত হয়ে O3 তৈরি করেছিল। তাহলে এখানে দিয়েছে যে বায়ুমণ্ডলের অক্সিজেন অণুর সঙ্গে অতিবেগুনি রশ্মি ক্রিয়ায় কি তৈরি হয়? স্যার, ওজোন গ্যাস তৈরি হয়, O3 তৈরি হয়। দেখো, বাংলা একটা কথা আছে, যে যাতে রত সেই তাতে গত। তুমি যেটাতে রত হয়ে থাকবে সেই তোমাকে গত করে নিয়ে চলে যাবে। আজ গার্লফ্রেন্ডের পিছনে ঘুরবে, দেখবে গার্লফ্রেন্ড তোমাকে না টুপি পরিয়ে চলে যাবে। তাহলে এখানে দেখো সেই কাজটাই হয়েছে, যে এখানে ইউভি রশ্মি ওজোন গ্যাসকে তৈরি করেছিল, অক্সিজেনকে বন্ধু মনে করেছিল, বন্ধু মনে করে ওজোন গ্যাস তৈরি করেছিল। সেই ওজোন গ্যাসই আবার ইউভি রশ্মিকে আসতে বাধা দিচ্ছে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে ওজোন গ্যাসকে তৈরি করেছে কে? ইউভি রশ্মি। আর এই ওজোন গ্যাসের স্তর তৈরি হয়ে যাওয়ার পরে এখান থেকে ইউভি রশ্মি কিন্তু আসতে পারছে না। এটা পৃথিবীর
পক্ষে ভালো, তার কারণ ইউভি রশ্মি যদি পৃথিবীতে চলে আসে তাহলে পৃথিবীর কিন্তু ক্ষতি হবে। ত্বকের ক্যান্সার থেকে শুরু করে উদ্ভিদদের সালোক সংশ্লেষ থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়া কিন্তু ক্ষতি হবে। তো এখানে উত্তর আমার ওজোন গ্যাস হয়ে গেল। আমরা নেক্সট প্রশ্নে চলে আসব। বলেছে বায়ুমণ্ডলের ওজনের মাত্রা কখন থেকে কমতে শুরু করেছে। দেখো বায়ুমণ্ডল বলতে এখানে স্ট্র্যাটোস্ফিয়ার বুঝিয়েছে, ট্রোপোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোস্ফিয়ার বললাম রয়েছে, সেখানে ওজোন গ্যাসের স্তর তৈরি হয়েছে যারা কিনা ইউভি রশ্মিকে আসতে দিচ্ছে না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই ওজোন স্তরে কিন্তু ক্ষতি হচ্ছে, ওজনের ছিদ্র তৈরি হচ্ছে। সেটা কবে থেকে তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে মোটামুটি 1980 সাল নাগাদ থেকে। কেন তৈরি হচ্ছে? তার কারণ এই সময় থেকে আস্তে আস্তে মানুষরা ফ্রিজ, এসি এই সমস্ত ব্যবহার করতে শুরু করে দিয়েছে। আর এই ফ্রিজ, এসি থেকে একটা ক্ষতিকারক গ্যাস বেরোয় যার নাম হচ্ছে সিএফসি। সিএফসি নাম কি স্যার? ক্লোরোফ্লুরোকার্বন। এই কার্বন কি করছে? ওজোন স্তরকে ধ্বংস করে দিচ্ছে। আন্টার্কটিকার মধ্যে দেখা যাচ্ছে যে ওজোন স্তরে ছিদ্র দেখা দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? ওখান থেকে ইউভি রশ্মি পৃথিবীর মধ্যে চলে আসছে, পৃথিবীর ক্ষতি করছে। তো এটা উত্তর আমার 1980 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, স্যার ওজোন ছিদ্র কোথায় অবস্থিত? একটু আগেই বলছিলাম ওজোন ছিদ্র কোথায় দেখা দিয়েছে। স্যার আন্টার্কটিকা মহাদেশে দেখা গিয়েছে। অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোন শ্রেণীর রাসায়নিক ওজোন স্তরের ক্ষতি করতে পারে? কারা ওজোন স্তরের ক্ষতি করছে? না ক্লোরোফ্লুরোকার্বন, একটু আগেই বললাম সিএফসি। স্যার কোথায় পাওয়া যায়? এসির মধ্যে পাওয়া যায়, ফ্রিজের মধ্যে পাওয়া যায় এই সিএফসি গ্যাস। খুব 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 ক্ষতিকারক গ্যাস। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার সূর্য থেকে নির্গত কোন বিকিরণ ত্বকের ক্যান্সারের কারণ? এই ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি বা আমরা যাকে বলি অতিবেগুনি রশ্মি, সেটা যদি পৃথিবীতে চলে আসে, পৃথিবীর আমাদের ভূপৃষ্ঠে চলে আসে, তাহলে জীবেদের পক্ষে ক্ষতিকারক হয়। মানুষের ক্ষেত্রে কি হয়? ত্বকের ক্যান্সার হয়। তাহলে উত্তর আমার অতিবেগুনি রশ্মি হয়ে যাচ্ছে, অপশন ডি। নেক্সট প্রশ্ন, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি ওজোন ক্ষয়ের দীর্ঘমেয়াদী প্রভাবের তালিকাভুক্ত হতে পারে না? মানে ওজোন গ্যাস আসলে পারে যে ক্ষতি করছে, সেই ক্ষতির মধ্যে কোনটা পড়ছে না? বলেছে স্থলজ উদ্ভিদের বৃদ্ধির হ্রাস পাওয়া। একদম, এটা ওজোন গ্যাসের জন্য হচ্ছে, উদ্ভিদদের বৃদ্ধিকে হ্রাস করে দিচ্ছে। 2 নম্বর, ত্বকের ক্যান্সার। বললামই যে প্রাণীদের ক্ষেত্রে ত্বকের ক্যান্সার হবে। মানুষের মধ্যে অক্সিজেন গ্রহণের পরিমাণ বৃদ্ধি পাওয়া। ওজোন গ্যাস যদি চলে আসে, হ্যাঁ, তাহলে কি অক্সিজেন গ্রহণ করার পরিমাণ বেড়ে যাবে? না, এটা একদমই নয়। অপশন সি আমার ভুল। অপশন ডি বলেছে জলজ প্রাণীর উৎপাদন হ্রাস পাওয়া, একদম হ্রাস পাওয়া। তাহলে অপশন সি এখানে আমার ভুল উত্তর, মানে ভুল দেওয়া আছে, এটাই আমার ঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, স্যার ওজোন স্তর পাতলা হয়ে গেলে কি ঘটবে? ওজোন স্তর যদি পাতলা হয়ে যায় বা তার মধ্যে ছিদ্র হয়ে যায়, তাহলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটা আমরা বলতে পারবো না। ভূপৃষ্ঠের ওজনের পরিমাণ বৃদ্ধি পাবে, এটা আমরা বলতে পারবো না। ত্বকের ক্যান্সার ঘটবে, একদম ত্বকের ক্যান্সার ঘটবে। কারণ এখানে দেখো পৃথিবীর তাপমাত্রা বাড়বে কি কমবে সেটা আমরা ওজোন স্তরের উপর নির্ভর করবে না ডাইরেক্টলি। দেওয়া আছে ভূপৃষ্ঠের ওজনের পরিমাণ বৃদ্ধি পাবে। সে ওজোন গ্যাসটা ছিদ্র হয়ে গেলে সেটা যে পৃথিবীতেই আসবে সেটা আমরা বলতে পারবো না। ওজোন গ্যাস ভেঙে গিয়ে অক্সিজেনও তৈরি করতে পারে, তাই না? বা উপরের দিকে চলে গেল, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে মেসোস্ফিয়ারে চলে গেল, সেটাও হতে পারে। কিন্তু ওজোন গ্যাসের যদি ছিদ্র হয়, ত্বকের ক্যান্সার ঘটবে, এটা আমরা বলতে পারবো। দেওয়া আছে পুনর্বন্টনের মাধ্যমে ওজোন ছিদ্র বন্ধ হয়ে যাবে, এটা আমার ভুল বলেছে। তাহলে অপশন সি আমার কিন্তু এখানে ঠিক উত্তর। বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। নেক্সট কোশ্চেন, 1987 সাল রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচি অনুসারে তারা বলল যে সিএফসির ব্যবহার দাদা কমাতে হবে। কেন? কারণ সিএফসির ব্যবহার যদি না কমাই তাহলে ওজোন স্তর ধ্বংস হয়ে যাবে, ত্বকের ক্যান্সার হতে থাকবে, আমরা বলহরি হয়ে যাব। তাহলে সবাইকে ডাকা হলো, দাদা আপনারা আসুন, ফোন করা হলো, সবাইকে বললো 1986 সালে আপনারা আসুন, এক জায়গায় বসা হোক। 1986 সালে তারা একটা চুক্তি করলো এবং সেই চুক্তি অনুসারে 1987 সাল সিএফসির ব্যবহারকে কমানোর জন্য কি করলো? মন্ট্রিল প্রোটোকল করে ফেললো। নাম পড়ে রাখবে, ইম্পর্টেন্ট, মন্ট্রিল প্রোটোকল। এই মন্ট্রিল প্রোটোকলে কি বলা হলো? বলা হলো সিএফসির ব্যবহার দাদা কমিয়ে দিন, সিএফসির ব্যবহার আপনারা কমিয়ে দিন, এসি ফ্রিজ এগুলো কম ব্যবহার করুন। কিন্তু বর্তমানে এসি ফ্রিজের ব্যবহার কিন্তু কমছে না। মন্ট্রিল প্রোটোকল তো হয়েছে, এটা চুক্তি ভিত্তিক হয়েছে, কিন্তু বাস্তব জীবনে কি কমছে? কমছে না। ঠিক আছে, তাহলে এখানে কি করা হলো? 1986 সাল আমার উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি বলেছে? ওজোন স্তর কি দিয়ে তৈরি হয়েছে? ওজোন স্তর আমরা ওজনের সংকেত জানি O3, 3টে অক্সিজেন পরমাণু নিয়ে ওজোন তৈরি হয়েছে। তাই আমরা এটাকে ট্রাই অক্সিজেন বলি, ট্রাই অক্সিজেন পরমাণু বলি। অপশন সি আমার সঠিক, অপশন এ আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। আজকে পরিবেশ থেকে যে টপিকগুলো পড়াচ্ছি, যে টপিকের উপর কোশ্চেনগুলো নিয়েছি, এই ক্লাসটা যদি তুমি ভালো করে যাও, পুরোটা ভালো করে দেখো, তাহলে পরে পরিবেশ থেকে তোমার 80% কিন্তু কভার হয়ে যাবে। এখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে। দেখো কতগুলো চ্যাপ্টার আজকে করাচ্ছি। তাহলে নেক্সট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। চলে এসো কোশ্চেন নাম্বার 75 রয়েছে, নিচের কোনটির কারণে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হয়?
বলেছে বায়ুমণ্ডলীয় ওজনের মাত্রা বৃদ্ধি, না, ওজনের মাত্রা বৃদ্ধি পেলে গ্লোবাল ওয়ার্মিং হবে না। ওখানে কি হবে? ওখানে অতিবেগুনি রশ্মি চলে আসবে, একটু আগেই পড়লাম। বাতাসে কার্বন ডাই অক্সাইডের শতকরা বৃদ্ধি, একদম ঠিক বলেছে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, CO2 পরিমাণ যদি বেড়ে যায়, CH4 মিথেনের পরিমাণ যদি বেড়ে যায়, জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায়, বা N2O নাইট্রাস অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কি হবে? না, গ্রিন হাউস এফেক্ট তৈরি হবে। গ্রিন হাউস এফেক্টের জন্য কি হবে? বিশ্ব উষ্ণায়ন হবে, গ্লোবাল ওয়ার্মিং হবে। অপশন বি আমার ঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ? কোনটা এখানে গ্রিনহাউস গ্যাস? স্যার কার্বন ডাই অক্সাইড, একদম কার্বন ডাই অক্সাইড। ফসফরাস পেন্টঅক্সাইড হবে না, কার্বন মনোক্সাইড হবে না, সালফার ডাই অক্সাইড হবে না, তো কার্বন ডাই অক্সাইড হবে। স্যার আর কি কি হবে? একটু আগেই বললাম, মনে রাখবে, N2O নাইট্রাস অক্সাইড এবং CH4 মিথেন এবং জলীয় বাষ্প সংকেত হচ্ছে H2O দিয়ে দেয় H2O। এই নামগুলো পড়ে রাখবে, এগুলো হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। এবং যদি মুখ্য গ্রিনহাউস গ্যাসের নাম বলে তাহলে বলবে কার্বন ডাই অক্সাইড, প্রায় 50% দায়ী। নেক্সট কোশ্চেন, স্যার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্ব উষ্ণায়নের ফলে কোন কোন মহাদেশ সবচেয়ে বেশি ভুগছে? বিশ্ব উষ্ণায়ন যখন হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সবচেয়ে বেশি ভুগছে আমাদের এশিয়া মহাদেশ। স্যার কেন ভুগছে? কারণ এশিয়া মহাদেশকে তুমি যদি দেখো তাহলে দেখবে এর চারদিকের মধ্যে 3 দিক দিয়ে মোটামুটি মহাসাগর রয়েছে এবং এখানে পাহাড় পর্বত রয়েছে, মহাসাগর রয়েছে। তাহলে কি হবে? না, গ্লোবাল ওয়ার্মিং হলে এই পাহাড় পর্বতের, এই আমাদের যেমন ভারতের উপরে উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতমালা, এবার এই পাহাড় পর্বতমালার উপরে কি থাকে? বরফ থাকে। আর গ্লোবাল ওয়ার্মিং হলে সেই বরফ আস্তে আস্তে গলে জল হয়ে যাবে, এবং সেই জল যখন আস্তে আস্তে মহাসাগরের দিকে চলে যাবে, সেই মহাসাগরের আস্তে আস্তে উচ্চতা বাড়বে এবং ভূপৃষ্ঠ কি হবে? আস্তে আস্তে জলের তলায় তলিয়ে যাবে। তাহলে সবচেয়ে বেশি প্রবলেম হবে এশিয়া মহাদেশের। উত্তর নাম্বার কি আছে? অপশন সি, স্যার এশিয়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে এবং সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলো যারা আছে সেগুলো আস্তে আস্তে ডুবতে শুরু করছে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি বলেছে? শিল্পোন্নত দেশগুলোর মধ্যে কোনটি একটি আন্তর্জাতিক চুক্তি যা গ্রিনহাউস গ্যাস নির্গমনের উপরে বাধ্যতামূলক সীমাকে নির্ধারণ করে? দেখো, একটু আগে বললাম আমি 1987 সাল মন্ট্রিল প্রোটোকলের কথা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। মন্ট্রিল প্রোটোকল 1987 সাল, ওটা কিসের জন্য হয়েছিল? CFC কমানোর জন্য। CFC কি করছিল? না, CFC হচ্ছে ওজন স্তরকে ক্ষতি করছিল। তাহলে ওজন স্তরের জন্য হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, আর এই গ্রিন হাউস গ্যাসের জন্য হচ্ছে কিয়োটো প্রোটোকল। অপশন নাম্বার সিতে আছে। স্যার কবে হয়েছে এটা? ওটা ছিল 1900, মন্ট্রিল প্রোটোকল রয়েছে এখানে 1987 সাল, 1987। তার ঠিক 10 বছর পর 1997 সালে হচ্ছে কিয়োটো প্রোটোকল। এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য, এটা হচ্ছে ওজন স্তরকে বাঁচানোর জন্য। ক্লিয়ার থাকবে মাথায়, পরীক্ষায় বারংবার দিয়েছে। এবং এটা বলবৎ হয়েছে 2005 সালে। বলবৎ হয়েছে কত সালে? 2005 সালে। 1997 সালে চুক্তি হয়েছে, কিন্তু সেটা বলবৎ করা হয়েছে 2005 সালে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি 1986 অনুযায়ী বলা হয়েছে যে CFCর ব্যবহারকে বন্ধ করতে হবে? CFC মানে ক্লোরোফ্লোরোকার্বন, এর ব্যবহার বন্ধ করার জন্য একটা চুক্তি করা হলো এবং সেটা সফল হলো। কত সালে? না, 86 সালের চুক্তি করা হলো। বললো সবাই মিলে, সবাইকে ডাকা হলো, আপনারা আসুন, পরের বছর সবাই আসুন, এখানে বিয়ে হবে, সবাই আসুন, ঠিক আছে? বলে কিসের বিয়ে হবে? বলে ওজন স্তরকে রক্ষা করার জন্য আমরা একটা গেট টুগেদার করছি। সেই গেট টুগেদারের মধ্যে কি করা হবে? CFCর ব্যবহারকে কমানো হবে। CFCর ব্যবহারকে কমানোর জন্য একটা গেট টুগেদার করা হলো। কোথায় গেট টুগেদার করা হলো? মন্ট্রিল শহরে। মন্ট্রিল স্যার কোথায় অবস্থিত? মন্ট্রিল হচ্ছে কানাডায় অবস্থিত। সবাইকে ডাকলো, কানাডায় আসুন, ঠিক আছে? হ্যাঁ, কানাকড়ি নেই, তাহলে কানাডার মধ্যে গিয়ে কি করা হলো? না, মন্ট্রিল চুক্তি করা হলো, মনে রাখবে, CFC বা ওজন স্তরকে বাঁচানোর জন্য। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি বলেছে? বলেছে গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য নিচের কোন কোন রাসায়নিক উপাদানগুলো বা গ্যাসগুলো দায়ী? গ্রিন হাউস প্রভাব আমি একটু আগেই বললাম, ওয়াটার ভেপার হবে স্যার, ওয়াটার ভেপার হবে। অক্সিজেন তো হবে না, তাহলে এটা বাদ চলে গেল। অক্সিজেন তো হবে না, N2O হবে না, এটা বাদ চলে গেল। ওয়াটার ভেপার, CO2 হবে, CFC হবে, তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে। তাহলে এখানে CFC, এখানে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, এর সঙ্গে সঙ্গে যদি N2O বলে N2O হবে, এর সঙ্গে সঙ্গে যদি বলে CH4ও কিন্তু হবে। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার কিয়োটো প্রোটোকল দ্বারা স্বীকৃত গ্রিনহাউস গ্যাসের সংখ্যা কত? কিয়োটো প্রোটোকল কবে হয়েছে বললাম? কিয়োটো প্রোটোকল 1997 সালে হয়েছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো স্যার কোথায় অবস্থিত? কিয়োটো হচ্ছে জাপানের কিয়োটো শহরের মধ্যে কিয়োটো প্রোটোকল হয় এবং সেখানে ছখানা গ্যাসকে গ্রিনহাউস নামে অভিহিত করা হয়। তাদের
কমানোর কথা বলা হয়। স্যার ছখানা গ্যাসের নাম কি কি? ছখানা গ্যাসের নাম এখানে দেওয়া আছে, দেখে নাও। কার্বন ডাই অক্সাইড, যেটা বললাম, মিথেন CH4 মনে রাখবে, কার্বন ডাই অক্সাইড CO2 মনে রাখবে, নাইট্রাস অক্সাইড যাকে আমরা বিজ্ঞানের ভাষায় কি বলি, লাফিং গ্যাস বলি, N2O, এটাও কিন্তু গ্রিনহাউস গ্যাস। স্যার হাইড্রোফ্লোরোকার্বন দেওয়া আছে এখানে, পারফ্লোরোকার্বন দেওয়া আছে, সালফার হেক্সাফ্লোরাইড, নামগুলো পড়ে রাখবে। এগুলো হচ্ছে কিয়োটো প্রোটোকলের মাধ্যমে ছখানা প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম। নেক্সট চলে এসো, নিচের কোন গ্রিনহাউস গ্যাসটা কিয়োটো প্রোটোকলের অন্তর্ভুক্ত নয়? কিয়োটো প্রোটোকলের অন্তর্ভুক্ত নয় কোনটা? মিথেন অন্তর্ভুক্ত, কার্বন ডাই অক্সাইড অন্তর্ভুক্ত, নাইট্রাস অক্সাইড অন্তর্ভুক্ত, ওজোন স্যার অন্তর্ভুক্ত নয়। অপশন নাম্বার ডি আমার এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে এসো, বলেছে ভারত প্রথমবার কবে কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করে এবং অনুমোদন করেছিল নিজের সংসদে? কত খ্রিস্টাব্দে? না 2002 সালে, আগস্ট 2002-এ ভারত কিয়োটো প্রোটোকলে স্বাক্ষর করেছিল, কিন্তু কিয়োটো প্রোটোকল বলবৎ হয়েছিল 2005 সালে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্যার কিয়োটো প্রোটোকল কোন দেশের জন্য প্রযোজ্য নয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতেও দিয়ে দিয়েছে এনটিপিসি। বলেছে কিয়োটো প্রোটোকল কোন দেশের জন্য প্রযোজ্য নয়? না আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএস। এনারা বলছে দাদা আমরা কিয়োটো প্রোটোকলে যুক্ত হতে পারবো না। বলে কেন? বলে আমাদের দেশে এত ব্যবসা বাণিজ্য, এত শিল্প কলকারখানা রয়েছে, আমরা যদি কিয়োটো প্রোটোকলে স্বাক্ষর করে নিই তাহলে আমরা এই গ্রিনহাউস গ্যাস যে কার্বন ডাই অক্সাইড আমরা 50%-এর ওপর আমরা বিশ্বকে দান করছি, আমরা এই যে মিথেন গ্যাস দান করছি, আমরা নাইট্রাস অক্সাইড CFC সবগুলো দান করছি, এগুলো আমরা করতে পারবো না, আমরা লাভ করতে পারবো না, কারণ আমরা বিজনেস করতে পারবো না, তাই আমরা এই চুক্তির মধ্যে পড়ছি না। আমেরিকা যুক্তরাষ্ট্র কি করেছে? না আমেরিকা যুক্তরাষ্ট্রের সংসদ এই চুক্তি থেকে নিজেকে বার করে নিয়েছে। ঠিক আছে, খুব চালাক দেশ। নেক্সট কোশ্চেন, বলেছে কার্বন মনোক্সাইডের জন্য বায়ুর গুণমান নিশ্চিত করতে প্রাথমিক মাপক মাত্রা কত? মানে বায়ুমণ্ডলে কার্বন মনোক্সাইডের মাত্রা কত হওয়া উচিত, কত মাত্রা থাকা উচিত, এটা জানতে চেয়েছে। কত বলেছে এখানে? 9 ppm, 10 ppm, 1 ppm, 90 ppm। উত্তর হবে 9 ppm, অপশন এ। স্যার ppm মানে কি? ppm মানে কি? পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, মানে 1 মিলিয়ন পার্টিকেলের মধ্যে কতগুলো পার্টিকেল থাকতে পারে? 1 মিলিয়ন পার্টিকেলের মধ্যে 9খানা পার্টিকেল ম্যাক্সিমাম থাকতে পারে কার্বন মনোক্সাইডের, CO। ঠিক আছে, ক্ষতিকারক গ্যাস। নেক্সট কোশ্চেন দেখো, পলিউশন দূষণ, পরিবেশ পড়বে অথচ দূষণ পড়বে না, তা তো হয় না। তো পরিবেশের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দূষণ, যেখান থেকে আমি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো কিন্তু আপকামিং পরীক্ষা আসবে। চলো শুরু করা যাক। পলিউশন দেওয়া আছে, কলিফর্ম ব্যাকটেরিয়া দ্বারা গঙ্গা নদী দূষণের প্রধান কারণ কি? কলিফর্ম ব্যাকটেরিয়া, আমরা যে কলিফর্ম কাউন্ট বলি, সেই কলিফর্ম ব্যাকটেরিয়া বলেছে কি অর্ধদগ্ধ মৃতদেহ নিমজ্জন? না দাদা। শিল্প থেকে নির্গত রাসায়নিক বর্জ্য? সেটাও না। জামা কাপড় কাচা? সেটাও না। অপরিশোধিত নর্মদার বজ্র ফেলা? একদম। গঙ্গা নদী বেশিরভাগ ক্ষেত্রে, গঙ্গা নদী এত আবর্জনা, এত ময়লা, এত কিছু হচ্ছে কি করে? হ্যাঁ, মানে গঙ্গা নদী দূষিত হচ্ছে কি করে? তার প্রধান কারণ হচ্ছে এই নর্মদা। যত নর্মদার জল এদিক ওদিক থেকে সব নর্মদার জল চলে যাচ্ছে গঙ্গার মধ্যে, সব পাঠিয়ে দাও গঙ্গায়। ঠিক আছে, এর ফলে গঙ্গা নদী দূষিত হচ্ছে। তাহলে গঙ্গা নদী দূষিত হওয়ার প্রধান কারণ হচ্ছে অপরিশোধিত নর্মদার বজ্র ফেলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বায়ু দূষণের একটি প্রাকৃতিকভাবে ঘটা উৎস? বায়ু দূষণের প্রাকৃতিক ঘটা উৎস কোনটা? স্যার আগ্নেয়গিরির অগ্নুৎপাত। একদম, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে তোমার প্রাকৃতিক ঘটনা, যার জন্য বায়ু দূষণ হচ্ছে। মোটর গাড়ির ধোঁয়া হচ্ছে কৃত্রিম, বিদ্যুৎ কেন্দ্র কৃত্রিম, জ্বালানি কাঠ পোড়ানো কৃত্রিম। তাহলে এগুলো হচ্ছে দূষণ হচ্ছে, এগুলো হচ্ছে কৃত্রিম বায়ু দূষণ ঘটাচ্ছে কৃত্রিমভাবে মানুষেরা, আর এটা হচ্ছে প্রাকৃতিকভাবে ঘটছে, তাই এটা আমার সঠিক উত্তর। নেক্সট, স্যার যখন কয়লা বা পেট্রোলিয়াম অপর্যাপ্ত বাতাসে অক্সিজেনের মধ্যে পোড়ানো হয় তখন কোন ক্ষতিকারক গ্যাসটা দূষণ আকারে নির্গত হয়? দেখো, বায়ুর মধ্যে যখন কোনো গ্যাসকে তুমি পোড়াবে সবসময় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। কেউ উৎপন্ন হোক না হোক, কেউ পাশে থাকুক না থাকুক, যখনই আগুন জ্বলবে তখনই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, কারণ কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো উত্তর আমার কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন, স্যার নিচের কোন বক্তব্যটি সত্য? কোনটা সত্য? ভালো করে পড়বে। খাবার রাখার জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা উচিত? না দাদা, প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা উচিত না। বলেছে প্লাস্টিকের ব্যাগে বজ্র রেখে তা ফেলে দেওয়া উচিত নয়, এটা আমার ভুল বলেছে। প্লাস্টিকের ব্যাগে বজ্র রেখে তা ফেলে দেওয়া উচিত নয় বলেছে, সেটা উচিত। প্লাস্টিকের ব্যাগের মধ্যে বজ্র পদার্থ হলে ফেলে দাও। ব্যবহারের পর প্লাস্টিকের ব্যাগ পুড়িয়ে ফেলা উচিত। আর ডি বলেছে আইন অনুযায়ী দোকানদারদের প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক। এটা ভুল বলেছে তার মানে, তাহলে অপশন সি এখানে ঠিক।
ব্যবহার করার পর প্লাস্টিকের ব্যাগ পুড়িয়ে ফেলা উচিত, তার কারণ প্লাস্টিক এদিক সেদিক যদি তুমি ফেলে দাও সে কিন্তু পচনশীল নয়, কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস, কোনো ছত্রাক দ্বারা সে কিন্তু সহজে কিন্তু বায়োডিগ্রেডেবল হবে না, মানে সরল অংশে রূপান্তর হবে না। 1 বছর আগে তুমি কোনো একটা প্লাস্টিকের জিনিসপত্র মাটির মধ্যে রেখে দাও, 1 বছর পরে গিয়ে তুমি সেই প্লাস্টিকটা কিন্তু মাটি থেকে পেয়ে যাবে, সে নষ্ট হবে না। কিন্তু অন্য জিনিসপত্র রাখো, কোনো কাগজের জিনিসপত্র রেখে দাও, তাকে তুমি খুঁজে পাবে না, কারণ অন্যান্য জিনিসপত্রগুলো কি হয় না বায়োডিগ্রেডেবল হয়ে যাচ্ছে, পরিবেশে মিশে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে এসো। দেওয়া আছে, আর এই হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। দেওয়া আছে ভারতে বায়ু দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন কোন সালে প্রবর্তিত হয়েছিল? ভারতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন চালু হয়েছিল 1981। অপশন নাম্বার এ আমার এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরের জন্য ক্ষতিকার? ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত হচ্ছে কোন গ্যাস? ক্লোরিন গ্যাস, মনে রাখবে। এই ক্লোরিন গ্যাস কি করছে? ওজোন স্তরের ক্ষতি করছে। নেক্সট কোশ্চেন, স্যার জেট প্লেনের নির্গমনে প্রধান অ্যারোসল দূষকের নাম কি? জেট প্লেন যেখান দিয়ে চলছে, জেট প্লেন কোথায় চলে বলো তো? ট্রোপোস্ফিয়ার আছে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, ওই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট প্লেন যাচ্ছে, আর জেট প্লেন থেকে একটা ক্ষতিকারক দূষক বেরোচ্ছে যার নাম হচ্ছে এখানে ফ্লুরোকার্বন দিয়েছে এরা, কিন্তু অ্যাকচুয়ালি হবে ক্লোরোফ্লুরোকার্বন, অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি। এটা জেট বিমান থেকেও বেরোচ্ছে, ফ্রিজ এসি থেকেও বেরোচ্ছে। এর জন্য কি হচ্ছে? এর জন্য হচ্ছে তোমার ওজোন স্তরের ক্ষতি হচ্ছে, কারণ জেট বিমান চলছে কোথা দিয়ে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে, আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে? ওজোন স্তর আছে, ওজোন গ্যাসের স্তর আছে, তো সেটাকে ক্ষতি করছে। নেক্সট কোশ্চেন দেখো, মিসলেনিয়াস কিছু কোশ্চেন দিচ্ছি, এর সঙ্গে সঙ্গে পড়ে যাবে। এই 100 কোশ্চেন তোমার জন্য রামবাণ আকারে কিন্তু কাজে লাগবে। নেক্সট কোশ্চেন 94 বলছে, ডাইক্লোফেনাক নামক একটা ওষুধ ভারতে কোনটির জনসংখ্যাকে প্রায় শেষ করে দিয়েছে? এই ডাইক্লোফেনাক একটা ওষুধ রয়েছে, যে ওষুধটা কার মধ্যে দেওয়া হয় তুমি জানো? দেয়া হয় গরুর মধ্যে। গরুর দুধ যাতে বাড়ে, গরু বা মহিষ, ঠিক আছে, আমাদের যে মোষ রয়েছে বা মহিষ রয়েছে, সেই মহিষের গায়ে ইঞ্জেকশন করা হয়। দেখবে বাড়িতে আশেপাশে যেখানে গরু টরু থাকে সেখানে গরু ইঞ্জেকশন করা হয়, সে গরু মহিষের মধ্যে ডাইক্লোফেনাক বলে একটা ওষুধ আছে, সেটা দেওয়া হয়। এবং এরা যখন মারা যায় তখন এদেরকে যখন ফেলে দেওয়া হয়, এদের যে মাংস, ঠিক আছে, এদের যে মাংস মৃতদেহ এরপরে সেটা কিন্তু এই শকুনরা খায়। এই শকুনরা খাওয়ার ফলে কি হচ্ছে? এদের দেহের মধ্যে এত ডাইক্লোফেনাক থাকে, এই ডাইক্লোফেনাকটা কি করে না শকুনের দেহের মধ্যে চলে যায়, এবং এটা একটা ব্যথা বেদনা উপশমকারী, স্নায়ু দুর্বল করা ওষুধ, এবং সেই ওষুধটা আস্তে আস্তে শকুনের দেহে যেতে যেতে আজকে শকুনের সংখ্যা তুমি দেখতে পাবে বিরল হয়ে গেছে। শকুনকে বিরল প্রজাতির মধ্যে ধরা হচ্ছে। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন দেখতে পেতাম যে শকুন উড়ছে আকাশের মধ্যে, আজকে কিন্তু সেটা দেখা যায় না, তার কারণ হচ্ছে একটা এই ডাইক্লোফেনাক ওষুধ। চলে এসো নেক্সট কোশ্চেনে। বলেছে, নিচের কোন প্রাণীর শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে না? মানে কারা উষ্ণ রক্তের প্রাণী? যেমন মানুষ, মানুষ হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। বাইরে ঠান্ডা পড়ুক গরম পড়ুক যাই পড়ুক না কেন, আমাদের দেহের তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই আমরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। আমরা মানে স্তন্যপায়ী প্রাণীরা, স্তন্যপায়ী প্রাণীর সঙ্গে সঙ্গে পাখিরা, পাখিরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। আর যাদের দেহের রক্ত পরিবেশের উষ্ণতার সঙ্গে পরিবর্তন হয়, পরিবেশের উষ্ণতা যখন বাড়বে তাদের রক্তের টেম্পারেচার বাড়বে, পরিবেশের টেম্পারেচার কমলো তাদের রক্তের টেম্পারেচার কমবে। যেমন হচ্ছে তোমার সরীসৃপ, যেমন সরীসৃপরা রয়েছে, মাছেরা রয়েছে, হ্যাঁ মাছ আছে, সরীসৃপ প্রাণী কোথায় আছে? সরীসৃপ প্রাণী আছে, এরা হচ্ছে তোমার শীতল রক্তের প্রাণী। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে জল মাটিতে প্রবেশ করছে? দেখো বৃষ্টির জল বলো বা এমনি জল যে রয়েছে সেটা আস্তে আস্তে মাটির মধ্যে প্রবেশ করে, তো সেই মাটি থেকে আমরা আবার কি করি না নলকূপ দিয়ে বা কিছু দিয়ে আমরা জল আবার উপরে তুলে খাচ্ছি, তাই তো? তাহলে মাটির তলার জল আমরা আবার উপরে নিয়ে আসছি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। তো সেই জল যে মাটিতে যাচ্ছে, প্রবেশ করছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন। সেই জলটা যখন বৃষ্টির জলটা যাচ্ছে তখন কিন্তু সে ইনফিল্ট্রেশন পদ্ধতির মাধ্যমে ফিল্টার হতে 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 জলে একটা স্তর আছে, মাটির নিচে একটা স্তর আছে, সেখানে গিয়ে বিশাল জলের ভান্ডার তৈরি হচ্ছে, বুঝে গেল? সেই জল আমরা কি করছি না উপরে তুলে খাচ্ছি, সেই জল হচ্ছে পরিষ্কার ধবধবে জল, ঠিক আছে? মাটির মধ্যে দিয়ে যাচ্ছে বলে সেটা এরকম নয় সেটা কি মানে অন্য কিছু ক্ষতি হচ্ছে বা কিছু হচ্ছে, বরং ফিল্টার হয়ে যাচ্ছে, এই জন্য আমরা বলছি ইনফিল্ট্রেশন। একটা আছে ইনসিনারেশন। এটা কি? এটা হচ্ছে আবর্জনা বজ্র পদার্থ পুড়িয়ে ফেলা, পুড়িয়ে ফেলাকে আমরা বলছি ইনসিনারেশন। রয়েছে এখানে অসমোসিস, এটাকে আমরা বলছি অভিস্রবণ। অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? গাছেরা জল মাটি থেকে নিচ্ছে, হ্যাঁ শিকড়ের মাধ্যমে জল নিচ্ছে, এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। স্যার ট্রান্সপিরেশন, এটা হচ্ছে বাষ্পমোচন। উদ্ভিদদের দেহের অতিরিক্ত জল বাষ্পমোচনের মাধ্যমে
কি হচ্ছে না ওপরে চলে যাচ্ছে, পাতার মাধ্যমে কাণ্ডের মাধ্যমে ওপরেও পাঠিয়ে দিচ্ছে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি বলেছে, ভারতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির কার্যালয় কোথায় অবস্থান করছে? ভারতে জাতিসংঘের কার্যালয় খোলা হয়েছে, সেটা কোথায় আছে? নতুন দিল্লিতে রয়েছে, অপশন নাম্বার ডি মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি গুরুতরভাবে বিপন্ন পাখির প্রজাতি? কোনটা গুরুতরভাবে বিপন্ন? স্যার কাক, কোকিল, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ময়ূর। তুমি নিজেই বলতে পারবে, স্যার অপশন নাম্বার সি হবে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। এটা হচ্ছে গুরুতরভাবে বিপন্ন প্রজাতি, বাকিগুলো বিপন্ন রয়েছে কিন্তু এ হচ্ছে গুরুতরভাবে বিপন্ন। নেক্সট কোশ্চেন, স্যার নিচের কোনটি একটি আগাছা নাশক? আগাছা নাশ করার জন্য আমরা কোনটা ইউজ করি? বিএইচসি, ডিডিটি, অ্যালড্রিন, 2,4-D। স্যার 2,4-D আমরা ইউজ করি। 2,4-Dর নাম কি? 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড মনে রাখবে, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড মনে রাখবে। নেক্সট কোশ্চেন বলেছে, নিম্নের কোন বৈশিষ্ট্যটি যৌথ বন ব্যবস্থাপনা জেএফএম এর নয়? দেখো জেএফএম এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটা চালু হয়েছে কোথা থেকে? এটা চালু হয়েছে পশ্চিমবঙ্গ জেলা থেকেই চালু হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের কোনো উদ্যোগ নয়, এটা কেন্দ্রীয় সরকারের উদ্যোগ বললে ভুল হবে, এটা রাজ্য সরকারের উদ্যোগ। অপশন নাম্বার বি আমার এখানে ভুল, বি এখানে ভুল দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, স্যার ওয়াইল্ড লাইফ ফান্ড যাকে আমরা WWF বলি, এর লোগোতে কি কোন এখানে প্রাণীটা আছে? WWF এ যদি তুমি লোগো দেখো, একবার নেটে সার্চ করবে, সার্চ করে লোগো দেখবে জায়েন্ট পান্ডা আছে। কে আছে? জায়েন্ট পান্ডাকে রেখে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, স্যার নিচের কোনটি বায়োগ্যাসের উপাদান নয়? বায়োগ্যাসের মধ্যে পাওয়া যায় না কোনটা? কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় স্যার, হাইড্রোজেন সালফাইড H2S পাওয়া যায় স্যার, হাইড্রোজেন পাওয়া যায়, কিন্তু কার্বন মনোক্সাইড এটা বেটা পাওয়া যায় না। কার্বন মনোক্সাইড CO কিন্তু পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন বলেছে, বায়োগ্যাস একটি খুব ভালো জ্বালানি, কারণ এতে কত শতাংশ মিথেন পাওয়া যায়? বায়োগ্যাস ভালো জ্বালানি, এর মধ্যে প্রায় 75% মিথেন রয়েছে। 75% মিথেন আছে, মিথেন একটা ভালো জ্বালানি, যেটা সিএনজির প্রধান উপাদান মিথেন। নেক্সট কোশ্চেন, আদিম পৃথিবীর বায়ুমণ্ডল প্রধানত কি দ্বারা গঠিত? আদিম পৃথিবী মানে পৃথিবী যখন সবে সৃষ্টি হয়েছিল, তারপরে পৃথিবীর ওপরে যখন বায়ুমণ্ডলের স্তর পড়েছিল, তখন কোন কোন বায়ুমণ্ডলের মধ্যে কোন কোন গ্যাস ছিল? স্যার অ্যামোনিয়া ছিল, মিথেন ছিল, একদম H2S ছিল, অক্সিজেন তখন ছিল না, অক্সিজেন ছিল না, অক্সিজেন ছিল না। তাহলে অপশন এ আমার সঠিক উত্তর, অক্সিজেন প্রথমে কিন্তু ছিল না, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 105 নাম্বার কোশ্চেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটা কবে অস্তিত্বে এসেছিল? এই কোশ্চেনটা তোমার জন্য আমি HW রাখলাম, কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে উত্তর দেবে। এবং আজকে আমি যেগুলো পড়ালাম শুধু 100খানা কোশ্চেন ছিল না, তার আশেপাশের টপিক যদি দেখো প্রায় 150, 200 ওপরে কিন্তু কোশ্চেন তুমি পেয়ে যাবে। তো এই পার্টটা ভালো করে পড়লে একটা ভিডিওর মধ্যে মোটামুটি পরিবেশেরটা তোমার প্রায় 80% কিন্তু কভার হয়ে যাবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।